ঠিক আছে, আমরা শুরু করি না তাহলে? জি ভাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু লোকজন তো সবাইকে পাচ্ছি না দেখতেছি। আচ্ছা, আমরা একটু শুরু করি, তারপরে সবাই যদি জয়েন করে তাহলে একটু ইম্পর্টেন্ট আলোচনাটা করবো। শেয়ার করি আমার স্ক্রিন। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম আর কি, ইউনানিমিটি, মেজরিটি, প্লুরালিটি, এই তিনটা টেকনিক, এর সাথে একটা হচ্ছে অটোক্রেটিক। সো এই চারটা আমরা আসলে টাইপ অফ ভোটিং বলতেছি, তাই না? পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসবে বলছি। আর অ্যাজাইলে আমরা ভোটিং এর জন্য অনেক কিছু ইউজ করি, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে থামস আপ, ডাউন এন্ড সাইডওয়েজ, এবং একটা হচ্ছে ফিস্ট অফ ফাইভ। এখন আমরা আসলে কোথায় ছিলাম? আমরা ছিলাম স্কোপ ম্যানেজমেন্টের প্রথম সেকেন্ড প্রসেসটাতে, আসলে কালেক্ট রিকোয়ারমেন্টস। আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করার, গ্যাদার করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটাকে অনেক জায়গায় বলে এলিসিটেশন অফ রিকোয়ারমেন্টস, এলিসিটেশন। ঠিক আছে, মানে কাস্টমার কি চায় সেটাকে একদম বের করে নিয়ে আসা, সেটা হচ্ছে এলিসিটেশন। কালেকশনের চেয়ে আসলে বেটার টার্ম আর কি, এলিসিটেশন। সো এইবার স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন যে এগুলোকে বলা হচ্ছে এলিসিটেশন টেকনিক। তার মানে কিভাবে আমি কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্টটা বের করে নিয়ে আসবো, নিয়ে প্রেজেন্ট করব কাজের জন্য, সেটা হচ্ছে এলিসিটেশন। সো যেটাকে এমনি সিম্পল আমরা পিএমবকের নাম ছিল কালেক্ট রিকোয়ারমেন্টস। সো তার অনেকগুলো টেকনিক আমরা করতেছি। তো তার মধ্যে একটা টেকনিক আমরা দেখতেছি এখানে, ডেটা রিপ্রেজেন্টেশন। ডেটা রিপ্রেজেন্টেশন একটা টেকনিক না, এটা আসলে একটা গ্রুপ অফ টেকনিকের ক্যাটাগরিকে বলা হয় ডেটা রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন শব্দের মানেই হচ্ছে এখানে কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকবে। ঠিক আছে, সো ডাটা রিপ্রেজেন্টেশনের মধ্যে কয়েক ধরনের টুল টেকনিক আছে, তার মধ্যে এখানে দুইটা দেখতেছি, আরো বিভিন্ন জায়গায় আরো কিছু পাবো। সো যখন এই রিপ্রেজেন্টেশন দেখবো, দ্যাট মিনস রিকোয়ারমেন্টটা কালেক্ট করবো আমরা কিছু গ্রাফ ইউজ করে, গ্রাফিক্যাল কিছু থাকবে আর কি, ছবি টবি থাকবে। সো যেমন এখানে বলা হচ্ছে একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। আমরা বোধহয় সবাই মাইন্ড ম্যাপিং শব্দ জানি, যে মাইন্ড ম্যাপিং হচ্ছে যে আমরা যখন কোনো আইডিয়া জেনারেট করি, তখন মেইন আইডিয়াটাকে আমরা মাঝখানে রাখি, লাইক ব্রেন। হ্যাঁ, ব্রেনের মতো মাঝখানে রাখি। তারপর আমরা ব্রাঞ্চ আউট করি আইডিয়াটাকে। ঠিক আছে, ব্রাঞ্চ আউট করি। সে আমি যদি অ্যাজ এ পার্সন রেজা, আমাকে যদি আমি বুঝতে চাই, মাইন্ড ম্যাপ করতে চাই, তাহলে কি হবে? রেজা, তাহলে এদিকে আমি কি করতে পারি? এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফো হতে পারে, এটা আমার প্রফেশনাল ইনফো হতে পারে, এটা আমার ফ্যামিলি ইনফো হতে পারে, রাইট? এখন আবার আবার কি হতে পারে? এডুকেশন হতে পারে। এখন আমি আবার এটাকে যদি আরো ব্রাঞ্চ আউট করি, আরো যদি ডিটেইল জানতে চাই যে আমি প্রফেশনে আসলে কি, তাহলে আমি আরো সামনে যাব, আরো ব্রাঞ্চ আউট করব, যে আমি একজন ট্রেনার, আমি একজন আইটি পার্সন, এরকম আর কি। সো আমি যত ব্রাঞ্চ আউট করতেছি, তত ওই ব্রাঞ্চের ডিটেলটা আমি জানতে পারছি। ঠিক আছে, এইভাবে যে কোনো একটা আইডিয়াকে আমরা একদম ডিটেল রিকোয়ারমেন্টে এলিসিট করতে পারি। সো এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। এটা একটা গ্রাফিক্যাল টুল। আর অ্যাফিনিটি ডায়াগ্রাম, অ্যাফিনিটি ডায়াগ্রাম মানে হচ্ছে, অ্যাফিনিটি শব্দটার অর্থ কি? ক্লোজ, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি, আসক্তি, হ্যাঁ, অ্যাফিনিটেড, তাই না? সো অ্যাফিনিটি মানে হচ্ছে আমরা যদি রিকোয়ারমেন্ট গুলোকে ক্যাটাগরাইজ করি। হ্যাঁ, ক্যাটাগরাইজ করি মানে কি, যে আমার সে রিকোয়ারমেন্ট গুলোকে আমি বললাম যে আমার একটা লাইব্রেরি বানাবো, তাহলে কিডসদের রিকোয়ারমেন্ট গুলোকে আমরা একটা জায়গায় নিয়ে আসলাম। তারপরে সে যারা আসলে ফিকশন ভালো করে, তার ফিকশন পছন্দ করে, তাদের জন্য একটা অংশ বললাম, এবং ফিকশনের মধ্যে কি কি টাইপ থাকবে, হ্যাঁ, সেগুলো আমরা সেম ক্যাটাগরিগুলো এখানে নিয়ে আসলাম। সো অ্যাফিনিটি ডায়াগ্রাম মানে হচ্ছে রিকোয়ারমেন্টগুলোকে ক্যাটাগরাইজ করে সাজানো, সেটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। সাজিয়ে গ্রাফিক্যালি প্রেজেন্ট করা, এটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম। আচ্ছা, এটা আমি একটু যদি ছবি দেখাই তাহলে আরেকটু ইয়া হবে। দাঁড়ান, একটু ছবি নিয়ে আসি। এই প্রেজেন্টেশন স্লাইডগুলো তো রিসেন্টলি দিচ্ছে, আমি এগুলো আপডেট করি নাই এখনো, আগেরগুলো আপডেট করছিলাম। ওখানে অনেক কিছু নিজের বাইর থেকে কিছু গ্রাফ অ্যাড করছিলাম আমি।
আমরা 2 নম্বরে আছি না মডিউল হ্যাঁ সো আমরা একটু দেখতে যাচ্ছিলাম যে অ্যাফিনিটি ডায়াগ্রাম এটা আসলে কিরকম হয় জাস্ট এই যে এখানে দেখেন এই ছবিটা সুন্দর আছে যে ডেটা রিপ্রেজেন্টেশনের দুইটা রিপ্রেজেন্টেশন দেখেন একটা হচ্ছে মাইন্ড ম্যাপিং একটা কনফারেন্স করতেছি আমরা কনফারেন্সটাকে এই যে মাইন্ড ম্যাপ করতেছি দেখছেন প্রতিটা ব্রাঞ্চ তারপর প্রতিটা ব্রাঞ্চে আরো ব্রাঞ্চার করতেছি আমরা এইভাবে কিন্তু আমরা কনফারেন্স করতে গিয়ে এই ইভেন্টটাকে অর্গানাইজ করতে কি কি লাগবে আমাদের সেটা কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারছি তো সেটাকে বলা হচ্ছে মাইন্ড ম্যাপিং আর অ্যাফিনিটি ডায়াগ্রাম মানে এই যে আইডিয়া বা রিকোয়ারমেন্ট গুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ সাজাচ্ছি ঠিক আছে তো সেটা হচ্ছে অ্যাফিনিটি ডায়াগ্রাম তারপরে দেখেন নেক্সট টেকনিক হচ্ছে অবজারভেশন আমরা যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করি অবজারভেশন অ্যানাদার টেকনিক তাই না মানে সেটা খুবই কমন টেকনিক আর কি আমরা দেখে মানুষের কাছে বুঝতে পারি যে সে আসলে কি চায় তো সেটা হচ্ছে অবজারভেশনস এই অবজারভেশনের আসলে কয়েকটা আবার জিনিস আছে যেমন আমরা বোধহয় বলেছিলাম কিনা যাই এটা ভুলে গেছি আমি জব শ্যাডোয়িং আছে তারপর ওয়ার্ক শ্যাডোয়িং আছে রিভার্স শ্যাডোয়িং আছে তো এগুলা কিন্তু অবজারভেশন টাইপ আর কি অবজার্ভ করে আমরা দেখতেছি তারপর ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ মানে মোর অর্গানাইজড ওয়ার্কশপ ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ মানে হচ্ছে কোনো একটা প্রবলেম বা কোনো একটা রিকোয়ারমেন্ট নিয়ে সবাই মিলে বসে ওটাকে মানে ড্র আউট করে বের করা যে আমরা কি কি ফিচার দিতে চাই এই প্রোডাক্টে বা কি কি রিকোয়ারমেন্ট এই প্রোডাক্টে আছে সেটাকে হচ্ছে ফ্যাসিলিটেটেড ওয়ার্কশপ যেখানে একজন ট্রেইনড ফ্যাসিলিটেটর থাকবে এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটেটর যিনি আসলে এমন একটা সাইকোলজিক্যাল সেফটি এনভায়রনমেন্ট তৈরি করবে যেখানে আসলে সবাই ওপেনলি তাদের রিকোয়ারমেন্টগুলোকে বলতে পারে কনটেক্সট ডায়াগ্রাম মানে কি আমরা যদি কোনো একটা ডায়াগ্রাম আঁকি যেখানে আসলে কি কি সিস্টেম কি কি অ্যাক্টর বা ইউজার কানেক্টেড যদি আমরা একটা গ্রাফ তৈরি করি তাহলে কিন্তু ইজিলি বোঝা যায় যেমন যদি আমরা ফর এক্সাম্পল ধরি যে আজকে রাস্তায় খুব জ্যাম ছিল এখন দেখেন উবারের ড্রাইভার থেকে শুরু করে আমরা সবাই এখন এক্সপার্ট যে আমরা সঙ্গে সঙ্গে দেখি যে গুগল ম্যাপে যে আসলে জ্যাম কোন দিকে আমি এই দিক দিয়ে যাচ্ছি আমার কনটেক্সটে আশেপাশের রাস্তাগুলোর জ্যাম কোন দিকে কি অবস্থায় আছে হ্যাঁ কোথায় জ্যাম বেশি কোথায় জ্যাম কম হ্যাঁ দেখে আমি তখন ডিসাইড করতে পারি সো এটা হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম যে সিস্টেমস আমার কনটেক্সটে কি কি কানেক্টেড প্রসেস ইকুইপমেন্ট কম্পিউটার সিস্টেম কি কি কানেক্টেড আছে ড্র যদি আমরা করে ফেলি তাহলে ইজিলি বোঝা যায় যেমন এখানে দেখাচ্ছে যে একটা ইউনিভার্সিটির ওটা একটা ডায়াগ্রাম দেখাচ্ছে আর কি ইউনিভার্সিটিতে গ্রান্ট দেওয়া হয় এবং ইউনিভার্সিটি কিন্তু কমিউনিটিকে হেল্প করে প্রাইভেট সেক্টরকে হেল্প করে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে ইউনিভার্সিটি এই যে ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি কাজ করে বাংলাদেশে আসলে এটা এখনো খুব একটা ম্যাসিভ হচ্ছে না এটা যত ম্যাসিভ হবে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি তত কিন্তু আসলে আমাদের ভালো হবে আর কি যেটা হচ্ছে না বিজনেস সাইডে হচ্ছে কিন্তু আমাদের টেকনোলজি সাইডে কিন্তু কম দেখা যায় যেটা এখনো বাড়তেছে আর কি ওকে সো এই যে ইউনিভার্সিটির সাথে বিভিন্ন আমরা যদি বলি কম্পোনেন্ট তাদের কানেকশনটা কি তাদের সাথে কি কাজ আছে কি ধরনের রিলেশন আছে তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি রিকোয়ারমেন্ট যে তাহলে আমাদেরকে কি কি করতে হবে তাহলে যেমন এখানে বলা হচ্ছে গভর্নমেন্টের আমি ফান্ডিং চাই কিছু ফান্ডিং গভর্নমেন্ট থেকে চাই তাহলে আমাকে আসলে যখন এরকম দেখছি আমি তার মানে এখানে অনেকগুলো প্রসেস রিলেটেড আছে অনেকগুলো ফর্মস রিলেটেড আছে ডকুমেন্টেশন রিলেটেড আছে তো সেখান থেকে কিন্তু আমি রিকোয়ারমেন্টটাকে বুঝতে পারি স্টোরি বোর্ডিং মানে এই যে এখানে কিন্তু ডেফিনেশন আছে প্রোটোটাইপিং ওয়ান কাইন্ড অফ প্রোটোটাইপিং মানে স্যাম্পল তৈরি করা নমুনা তৈরি করা সো প্রোটোটাইপিং মেথড ইউজিং ভিজুয়ালস অ্যান্ড ইমেজেস টু ইলাস্ট্রেট এ প্রসেস অর ভিজুয়ালি ড্র করা যেটা আসলে দেখবেন যে আমরা সিনেমাটোগ্রাফিতে খুব ইউজ করি যেমন সত্যজিৎ রায়ের সম্বন্ধে জানা যায় উনি যখন কোনো মানে শট নিবেন তার আগে নিজে ড্র করে ফেলতেন যে শটটা কিরকম হবে কোন ক্যারেক্টার কোথায় বলবে এবং কি কি থাকবে আশেপাশে মানে হাতে ড্র করে ফেলতেন এখন আসলে মানুষ হাতে ড্র করে বা এখন যেহেতু সিমুলেশন আছে কম্পিউটার আছে সেভাবে করা হয় স্টোরি বোর্ডিং সো ভিজুয়াল এবং ইমেজ ইউজ করে আমরা রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যেটা সিনেমাটোগ্রাফি বা এই সমস্ত জায়গায় বেশি ইউজ হয় প্রোটোটাইপিং তো আমরা সবাই জানি তাই না প্রোটোটাইপিং হ্যাঁ স্যাম্পলিং আর কি যাই হোক এটা একটা গ্রেট টুল যেটা আমরা করতে পারি আর আমরা বোধহয় লাস্ট টেকনিক দেখতেছি রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন
টেকনিক না, এটা হচ্ছে আউটপুট। তার মানে আমরা কি করলাম, এই যে এই সমস্ত টুলগুলো ইউজ করে কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করে আমরা যে ডকুমেন্টে রিকোয়ারমেন্টকে লিখতেছি সেই ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন। ঠিক আছে? তাহলে আমরা যদি ট্রেডিশনাল পিএমবক এর কথা বলি, তাহলে পিএমবক এ কালেক্ট রিকোয়ারমেন্টস প্রসেসের আউটপুট হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, যেটা আমরা এই টেকনিকগুলো ইউজ করে কাস্টমার হচ্ছে এখানে কাস্টমার কিংবা স্টেক হোল্ডার হচ্ছে মেইন ইনপুট, তাদের উপর আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন তৈরি করি। এবং রিকোয়ারমেন্ট যখন ডকুমেন্টেশন তৈরি করা হয়, আমরা কিন্তু এইরকম ক্যাটাগরিক্যালি রিকোয়ারমেন্টগুলোকে লিখতে পারি। যেমন বিজনেস রিকোয়ারমেন্ট কি কি ছিল, স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট কি, তারপরে কোয়ালিটি রিকোয়ারমেন্টস কি। ঠিক আছে? তারপর আমরা বলছি যে আমরা কিন্তু যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করবো, একটা হচ্ছে প্রজেক্ট রিকোয়ারমেন্টস, একটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্টস। তাহলে প্রজেক্ট রিলেটেড রিকোয়ারমেন্ট কি কি আছে, ঠিক আছে, মানে প্রজেক্টের কাজ করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। তারপরে সলিউশনস রিকোয়ারমেন্টস, এই সলিউশন রিকোয়ারমেন্টসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মানে আমরা যে সলিউশনটা বিল্ড আপ করতেছি তার দুইটা পার্ট হবে, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে নন ফাংশনাল। হ্যাঁ, ফাংশনাল মানে হচ্ছে যেমন আমরা সে ফর এক্সাম্পল আমরা একটা গেম তৈরি করতেছি, তাহলে এখানে ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হবে, যেমন হবে যে গেমের মধ্যে 30টা লেভেল থাকবে এবং কি ধরনের ফাইটিং হবে, কি কি ধরনের আর্মস থাকবে, কিভাবে ফাইট করা যাবে, এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার গেমটা যাতে মানে সিকিউর হয়, পারফরমেন্স ভালো থাকে, এরকম যাতে না হয় গেমস লোড করলাম তাহলে আমার মোবাইল অফ হয়ে গেল, হ্যাঁ ক্রাশ করলো বা অ্যাপটা ক্রাশ করলো। ঠিক আছে? সো এই যে এই জিনিসগুলোকে আমরা বলতেছি রিলায়েবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, সেফটি, সাপোর্টেবিলিটি, মেইনটেনেবিলিটি, রিটেনশন, ওয়ারেন্টি, গ্যারান্টি, এগুলোকে আমরা বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ঠিক আছে? সো এই দুইটাকে বলতেছি আমরা সলিউশন রিকোয়ারমেন্টস। আর আরেকটা দেখেন ট্রানজিশন এন্ড রেডিনেস। এটা মানে কি ট্রানজিশন এন্ড রেডিনেস? কারো মাথায় আছে ট্রানজিশন এন্ড রেডিনেস? ধারণা করতে পারি একটু। হ্যাঁ বলো ধারণাটা কি? এখন তো বলতে সাহস পাচ্ছি না। ট্রানজিশন এন্ড রেডিনেস মানে একটা রিসোর্স আছে, সেটা হয়তোবা আমার এখন যেটা প্রয়োজন আছে সেটার জন্য মডিফাই করা বা করে সেট করা। এটা শব্দটার সাথে আসলে মানে আছে ট্রানজিশন এন্ড রেডিনেস। তার মানে আমরা প্রজেক্ট করলাম, করার পর এটা ডেলিভারি দেবো কাকে, কাস্টমারকে কিংবা অপারেশন টিমকে। তাহলে যে ট্রানজিশন হবে তখন কিন্তু অনেক কাজ আছে, তাদেরকে ট্রেন আপ করা, তাদের জন্য ম্যানুয়াল বানানো, তাই না, তাদেরকে রেডি করা, তারপর যে এনভায়রনমেন্টে ওটা ইনস্টল করা হবে যদি আইটি বা সফটওয়্যার কিছু হয় বা কোনো টাওয়ার বসাচ্ছি আমরা, সেই এনভায়রনমেন্টটাকে রেডি করা, সেটা হচ্ছে ট্রানজিশনের রেডিনেস। ঠিক আছে? এটা যদি না হয় তাহলে তো প্রজেক্টের ভ্যালু বা বেনিফিট অ্যাচিভ করা যাবে না। সো এই রিকোয়ারমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু অনেক সময় এগুলো মিসিং হয়ে যায় আমাদের। মানে আমরা দেখছিলাম যে একটা অর্গানাইজেশনে ওই যারা অপারেশন টিম, প্রজেক্ট সাকসেসফুলি ডান হয়ে গেছে, ভেন্ডর ডেলিভারি দিয়ে দিচ্ছে, এভরিথিং ইজ রেডি, কিন্তু অপারেশন টিম এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, নিচ্ছে না, এবং কয়েক মাস ধরে পড়ে আছে জিনিসটা। কারণ কি, তাদের কথা হচ্ছে যে যখন প্রজেক্ট চলছে তখন আমাদেরকে তোমরা ডাকও নাই কোনো একবারও, এবং আমাদের কাছে শোনাও নাই যে আমাদের আসলে কি কি রিকোয়ারমেন্ট আছে, এবং আমি যেটা চালাবো তার জন্য আমাকে তুমি ট্রেনিং দাও নাই, কোনো কিছু নাই, তাহলে আমি এটা কেন নেবো, এই লাস্ট মোমেন্টে কেন আমাকে ইনভলভ করতেছে। সো দেখেন আমরা ট্রানজিশনাল রেডিনেস রিকোয়ারমেন্ট কখন তৈরি করতেছি, প্রজেক্ট একদম শুরুতে, কিন্তু যখন আমরা স্কোপ আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, সো তখন আমার অপারেশন টিম বা কাস্টমারকে রেডি করার জন্য কি কি লাগবে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ, হ্যাঁ আমি যে একটা এক্সাম্পল দিলাম ওইরকম কিন্তু ইউ উইল অলসো সাফার। আচ্ছা এখানে কি হচ্ছে, একটা কোনো ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা এখন আসলে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা বলতেছিলাম, এটা তো আমরা বুঝতে পারছি না, এই যে অ্যাভেলেবিলিটি, ক্যাপাসিটি, কন্টিনিউটি, সিকিউরিটি, এই যে এই সম্বন্ধের জিনিসগুলো, মেইনটেনেবিলিটি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই না? আমি জাস্ট ফাংশনাল রিকোয়ারমেন্ট ঠিক থাকলো কিন্তু এগুলো একটাও কাজ করে না, তাহলে কিন্তু আপনি ওটা চালাতে পারবেন না। সো এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কিন্তু এটা একটা আবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট কাস্টমার বলতে পারে যে আমি এই চাই, কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে বলতে হবে, আপনি যে যারা এক্সপার্ট, যারা এই কাজটা নিছেন তাদের কাছ থেকে মেইনলি আসবে, তারাই জানে যে আসলে কোন ধরনের ক্যাপাসিটি দেওয়া দরকার, এটা কিন্তু কাস্টমার সহজে বলতে পারবে না অনেক ক্ষেত্রে।
সো এগুলোকে অ্যাজ এ ইমপ্লিমেন্টিং টিম আপনাকে কিন্তু এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় গদবাঁধা কথা লেখা থাকে, কিন্তু আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে আপনার সিস্টেমকে স্টেবল করার জন্য আসলে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি কি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন দেখেন একটা এখানে প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা হয়েছে, সেটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা কিন্তু গত ক্লাসে চার্টটা দেখতেছিলাম। চার্টের মধ্যে কিন্তু প্রথম প্রসেস যেটা ছিল স্কোপের, সেটা হচ্ছে প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট। সেই প্ল্যান স্কোপ ম্যানেজমেন্ট প্রসেসের কিন্তু দুইটা আউটপুট, একটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, তার মানে আমি থ্রু আউট দ্য প্রজেক্ট কিভাবে স্কোপ আইডেন্টিফাই করব, স্কোপকে কালেক্ট করব, তারপরে স্কোপকে কিভাবে আমি ট্র্যাকিং করব, মনিটরিং করব, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট ওটাকে মানে ভার্সন কন্ট্রোল থেকে সবকিছু করব। আর রিকোয়ারমেন্ট মানে কি? রিকোয়ারমেন্ট থেকে কিন্তু স্কোপটা আসবে, তাই না? সো রিকোয়ারমেন্ট যদি ঠিকমতো না হয়, হ্যাঁ, রিকোয়ারমেন্ট কালেক্ট করা, রিকোয়ারমেন্ট কিভাবে এলিসিটেশন কিভাবে করবো, আমরা কি কি টেকনিক ইউজ করা উচিত, কোন প্রজেক্টে কোন ধরনের টেকনিক ইউজ করবেন, এগুলোকে কিন্তু প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে? আমি দেখেন এখানে সবাই আছি, কারোর দিকে আওয়াজ পাচ্ছি না আজকে, ব্যাপার কি? জি ভাইয়া। আপনার সাউন্ড আসতেছে। আচ্ছা, এই যে টেবিলটা দেখা যাচ্ছে কি না, এটা দেখা যাচ্ছে না? যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে একটু দেখেন, এখানে দেখেন যে প্রায় সব নলেজ এরিয়াতে খেয়াল করছেন, সব নলেজ এরিয়াতে কিন্তু প্ল্যান আছে, তাই না? শুরুতেই প্ল্যান স্কোপ, এটার আউটপুট কিন্তু দুইটা, একটা হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, একটা হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। এখানে কি প্ল্যান শিডিউল, প্ল্যান কস্ট, দেখছেন? প্রতিটা নলেজ এরিয়াতে কিন্তু প্ল্যান আছে। কিসের প্ল্যানিং এটা? যে আমি কিভাবে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করব, কিভাবে এস্টিমেট করব, কিভাবে বাজেট ডিটারমিন করব, এবং কিভাবে কন্ট্রোল কস্ট করব, সেটার প্ল্যানিংটা, সেটা রোড ম্যাপটা। তারপর কোয়ালিটি সেম, কিভাবে আমি কোয়ালিটি ম্যানেজ করব প্রজেক্টে, ম্যানেজ কোয়ালিটি কিভাবে করব, কন্ট্রোল কোয়ালিটি কিভাবে করব, তার প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সেটা কিন্তু এরকম। এই নলেজ এরিয়ার প্ল্যানিং, এই নলেজ এরিয়ার বাকি প্রসেসগুলো কিভাবে করব, কত ডিগ্রি অফ ডিটেল করব, ঠিক আছে, কি কি টুলস টেকনিক ইউজ করব, কি ধরনের রিপোর্টিং ফরম্যাট ইউজ করব যখন আমরা রিসোর্স ম্যানেজমেন্ট করব। তো এই সবগুলোই কিন্তু থাকবে প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্টে। এইভাবে দেখেন প্রতিটা নলেজ এরিয়াতে, খেয়াল করছেন প্রথম প্রসেসটা কি? প্ল্যানিং না? সবাইকে বুঝতে পারছেন? প্রথম প্রসেসটা দেখছেন, প্ল্যান প্ল্যান প্ল্যান। ঠিক আছে? তার মানে পিএম বকের এখান থেকে আমি কি বুঝলাম আসলে? পিএম বক কি প্রেফার করে? যে আপনি যাই করেন না কেন, তার আগে কি করতে হবে? হ্যাঁ শান্ত? প্ল্যান করতে হবে। হ্যাঁ, তার আগে প্ল্যান করতে হবে। এই যে দেখেন, আমরা একটা ফুটবল খেলা দরকার আমাদের, সবাই কেমন যেন ইয়ে হয়ে গেছে। শেয়ার আছে, ইয়া কোথায় কোথায় যাচ্ছে, সাউন্ড শেয়ার সাউন্ড, অলরাইট। দেখা যাচ্ছে ফুটবল? জি ভাইয়া। সাউন্ড শোনা যাচ্ছে না? দেখছি সবাই? জি ভাই। এখানে কি দেখাতে চাইলেন বলেন দেখি। এখানে এই যে একটা স্পট কিক হলো, তাই না? এটা কি প্ল্যান ছিল না? প্ল্যান ছিল না? স্পট কিকটা খেয়াল করছেন? পুরোটাই ভাই প্রি প্ল্যান। সব পুরোটাই প্রি প্ল্যান, রাইট? এমনি মনে হচ্ছিল যে কোনো প্ল্যান নেই, সবাই কিক মারতে যাচ্ছে, বাট দ্যাট ওয়াজ দ্য প্ল্যান অ্যাকচুয়ালি, রাইট? ঠিক আছে? সো আপনারা যখন পিএম বকের গাইডলাইন বা পিএম এর গাইডলাইন হচ্ছে, আপনি যখন কোনো কাজ করবেন,
প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, তার আগে দেখবেন যে আপনার প্ল্যানিংটা আছে কিনা ওই কাজ করার, এবং সেই প্ল্যানিংটা ফলো করবেন। ঠিক আছে, সেটা একদম খুব ডিটেল হতে হবে এরকম না, মানে যতটুকু এনাফ সেটা আপনি করেন, কিন্তু কিছু করতে হবে। উইদাউট এনি প্ল্যানিং ইউ শুড নট মুভ ফরওয়ার্ড। সো আসি আমরা এখানে। সো রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, যেহেতু রিকোয়ারমেন্ট থেকে কিন্তু স্কোপটা আসে এবং রিকোয়ারমেন্ট কালেকশনটা সবচেয়ে জরুরি, ওখানে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু পুরো প্রজেক্টে গ্যাপ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই পিএমআই বলছে যে তুমি রিকোয়ারমেন্টসটা কিভাবে কালেক্ট করবা তার জন্য প্ল্যানিং করো। সো শুধু স্কোপ প্ল্যান করতে হবে না, রিকোয়ারমেন্টস এর প্ল্যান করতে হবে, কিভাবে রিকোয়ারমেন্ট কালেক্ট হবে এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেটা কিভাবে আমরা মেইনটেইন করবো, ট্র্যাক করবো, মনিটর করবো, আপডেট করবো, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা, এখন দেখেন রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান যেটা বললাম যে কি কি থাকবে, ট্র্যাকিং করা, তারপর কিভাবে কালেক্ট করব, তারপরে আমরা প্রায়োরিটাইজেশন ক্রাইটেরিয়া, যদি আমরা অ্যাজাইল ইউজ করি, অ্যাজাইল থেকে যদি অ্যাজাইল ইউজ করি, এখন আর বলবো না। অ্যাজাইলে যেহেতু আমরা অনেক কনসেপ্ট শিখছি, তার মানে কি আমরা এখন যে প্রজেক্টই করি না কেন, কেউ কি জিজ্ঞাসা করবে যে তুমি এটা অ্যাজাইল থেকে পাইছো না ট্রেডিশনাল থেকে পাইছো? করবে কেউ জিজ্ঞাসা? নো 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 ওয়ান উইল আস্ক। মানে আমাদের যেটা ভালো হবে সেটা আমরা ইউজ করবো। দ্যাট ক্যান বি অ্যাজাইল প্র্যাকটিস, দ্যাট ক্যান বি ট্রেডিশনাল প্রজেক্ট প্র্যাকটিস। সো প্রায়োরিটাইজেশন আমরা জানি এটা অ্যাজাইলের একটা বিষয়, যে সবসময় সবকিছুতেই প্রায়োরিটাইজ করা হয়। সো আপনি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করবেন তাহলে ওয়াই নট আমাদের ট্রেডিশনাল প্রজেক্টেও আমরা এটাকে প্রায়োরিটাইজ করি, কারণ তাহলে বেটার বেনিফিট পাওয়া যাবে। ঠিক আছে, তারপর ট্রেস করা, দেখবেন ট্রেসেবিলিটি নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, যে রিকোয়ারমেন্ট কোথা থেকে কালেক্ট করছি, কে রিকোয়ারমেন্টটা দিয়েছে, বা রিকোয়ারমেন্টটা কোন ডকুমেন্টে পাইছি, কোন মিটিং থেকে কালেক্ট করছি, এবং সেই রিকোয়ারমেন্টটাকে ডেলিভারি দেওয়ার জন্য নাকি আপনার কাছে সময় আসছে। ঠিক আছে, তো রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যানে এই জিনিসগুলো থাকবে। এবং একটা জিনিস আমরা দেখবো, এখানে আমি একটু সংক্ষেপে লিখলাম আরটিএম। দেখা গেছে আরটিএম, আরটিএম মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। তার মানে থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল রিকোয়ারমেন্টটা কোথা থেকে কালেক্ট হয়েছে, কে রিকোয়ারমেন্টটা দিছে, রিকোয়ারমেন্টটা কি, এটার আইডি কত, এবং এই রিকোয়ারমেন্টটা কোন প্রজেক্ট অবজেক্টিভের সাথে কানেক্টেড, বা কোন ওয়ার্ক প্যাকেজের সাথে কানেক্টেড। ওয়ার্ক প্যাকেজ কি আমরা এখনো পড়ি না, একটু পরে পড়বো। সেটা আসলে আমাদেরকে এই একটা ডকুমেন্টটা থাকে, ডকুমেন্টের নাম হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। এটা আমি সামনে আছে দেখাচ্ছি, এই যে দেখেন রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স লিঙ্কস প্রোডাক্ট রিকোয়ারমেন্টস ফ্রম देयर অরিজিন টু দ্য ডেলিভারেবলস দ্যাট স্যাটিসফাই देम। এবং এখানে যদি স্যাম্পলটা দেখেন, একটা স্যাম্পল দিয়েছে, যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আইডি, হ্যাঁ, রিকোয়ারমেন্টের আইডি, এবং এই রিকোয়ারমেন্টের সাথে আরো কি কি সাব রিকোয়ারমেন্ট আছে সেটা ডেসক্রিপশন। তারপর হচ্ছে এটা কোন বিজনেস নিডকে ফুলফিল করছে, এই রিকোয়ারমেন্টটা কোন প্রজেক্ট অবজেক্টিভের সাথে কানেক্টেড, তারপরে কোন ডেলিভারেবল ডব্লিউবিএস ডেলিভারেবলের সাথে এটা কানেক্টেড, তার মানে কোন ডেলিভারিটা দিলে, কোন কম্পোনেন্টটা ডেলিভারি দিলে এই রিকোয়ারমেন্টটা ডেলিভারি হবে। ঠিক আছে, তারপরে এটার জন্য কি প্রোডাক্ট ডিজাইন করতে হবে, কি ডেভেলপমেন্ট করতে হবে, এবং এটাকে যে ঠিক হয়েছে ডেফিনেশন অফ ডান কিংবা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে টেস্ট করতে হবে, সেই টেস্ট কেসগুলো কি কি। তাহলে বুঝতে পারছি আমরা একদম প্রজেক্টের অবজেক্টিভ থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত এন্ড টু এন্ড যে ট্রেসেবিলিটি করা হয় যে ডকুমেন্টে, সেই ডকুমেন্টটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ভেরি নাইস ডকুমেন্ট, কিন্তু আসলে আমরা ইউজ করতে খুব কম দেখি আসলে ইন্ডাস্ট্রিতে। বাট দিস ইজ এ নাইস ডকুমেন্ট। কারণ অনেক সময় কি হয়, আপনি কাজ করতেছেন, দেখা গেল 6 মাস পরে কোনো ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার চলে গেছে, হ্যাঁ, এখন কোন একটা রিকোয়ারমেন্ট যদি কোনো ঝামেলা লাগে, তাহলে তো আপনাকে ট্রেস করে বের করতে পারবেন না যে রিকোয়ারমেন্টটা কে দিয়েছিল। কিন্তু এটা যদি এরকম একটা ডকুমেন্ট যদি থাকে, তাহলে আসলে আপনি এন্ড টু এন্ড বের করতে পারবেন যে কে কোন রিকোয়ারমেন্টটা কখন দিয়েছিল, এবং এর সাথে প্রজেক্টের অবজেক্টিভ থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত কি কি জিনিস কানেক্টেড। সো উই ক্যান স্টার্ট প্র্যাকটিসিং দিস। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের এই যে রিকোয়ারমেন্ট গ্যাদারিংটা শেষ হলো, হ্যাঁ, কালেক্টিং প্রজেক্ট রিকোয়ারমেন্টস। এই যে এখানে আসলে কি দিয়েছে, এটা আসলে কালেক্ট রিকোয়ারমেন্টস, ওই প্রসেসটার আসলে আইটিটিও বলছে, আইটিটিও। তার মানে ইনপুট গুলোকে রিভিউ করা, কি কি রিভিউ করবে দেখেন, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, তারপর স্টেক হোল্ডার থেকে আমাদেরকে নিতে হবে রিকোয়ারমেন্ট, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট চার্টার, স্টেক হোল্ডার রেজিস্টার, যাদের সাথে আমরা কথা বলে রিকোয়ারমেন্ট গ্যাদার করবো,
এই কয়েকটা হচ্ছে ইনপুট, একটু লিখে রাখেন যাদের হার্ড কপি বা সফট কপি আছে। ইনপুট, আর এটা হচ্ছে টুলস টেকনিক, যেটা আমরা দেখছি অলরেডি। প্রায় ওখানে 16টার মতো টুলস টেকনিক আমরা আলোচনা করছি। এই যে ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, ফ্যাসিলিটেটর ওয়ার্কশপস, তাই না, গ্রুপ ক্রিয়েটিভিটি টেকনিক্স, এই ধরনের আরো এখানে যা স্যাম্পল বলা হয়েছে কয়েকটা, সেগুলো হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক, টিটি। আর পরের পেজে যদি আমরা যাই, তাহলে আমরা আউটপুটটা কি, এটার আউটপুট কি মনে আছে? এটার আউটপুট হচ্ছে ডকুমেন্টেশন, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তার মানে এই ইনপুটগুলোর উপর টুলস টেকনিক অ্যাপ্লাই করে আমরা রিকোয়ারমেন্টগুলোকে কালেক্ট করে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন রাখছি। ঠিক আছে, এর পরের প্রসেস যেটা, সেটা হচ্ছে স্কোপ স্টেটমেন্ট। এটা আসলে তৈরি হয় কোথায়? ডিফাইন, আপনারা দেখেন একটু ট্র্যাক করতে হবে এখানে, যেহেতু মেইনলি এইসব জিনিস পিএমবক থেকে, এই জন্য আমি একটু মানে এদিক সেদিক যাচ্ছি আর কি। দেখেন আমরা কোথায় আছি, দেখেন এই যে কালেক্ট রিকোয়ারমেন্ট শেষ করলাম, এখান থেকে কি পেলাম? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। এখন আমরা কোথায় যাব? রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা এখানে আসলে কি হবে? ইনপুট হবে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন হয়ে আমরা কি তৈরি করব? প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। মনে আছে আমি বলছিলাম যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনকে রিফাইন করে আমরা আসলে স্কোপ ডিফাইন করব, সেই প্রসেসটার নাম হচ্ছে ডিফাইন স্কোপ। হ্যাঁ, তা আমরা এখান থেকে কি পাবো? প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ক, যেটাকে আমরা বাংলাদেশে অনেক সময় বলি SOW, স্কোপ অফ ওয়ার্ক। তার মানে অ্যাকচুয়ালি আমরা প্রজেক্টে কি করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ক, যেটা কোথা থেকে আসে? ডিফাইন স্কোপ থেকে আসে। আপনারা যখন ডিফাইন স্কোপ করবেন, কাইন্ডলি স্টুডেন্ট ম্যানুয়ালের সাথে সাথে পিএমবকের এই প্রসেসটা পড়তে হবে কিন্তু, তাইলে আসলে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, নাহলে হয়তো মানে অনেক কনসেপ্টগুলো ধরতে পারবেন না। সো প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টে কি থাকে দেখেন, প্রজেক্টের স্কোপের বর্ণনা থাকে, মেজর ডেলিভারেবলস কি হবে এই প্রজেক্ট থেকে, এবং অ্যাজাম্পশন কনস্ট্যান্ট কি থাকে, এর সাথে আরেকটা জিনিস থাকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যেটাকে অ্যাজএলএ বলি আমরা, ডেফিনেশন অফ ডান, অথবা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলি, ডেফিনেশন অফ ডানও বলি। আর ট্রেডিশনাল প্রজেক্টে আমরা বলি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। পরীক্ষায় কিন্তু একটা সিম্পল প্রশ্ন অনেক সময় আসে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কোন ডকুমেন্টে থাকে, তাহলে মনে রাখতে হবে এটা স্কোপ স্টেটমেন্ট ডকুমেন্টে থাকে। তার মানে ডেলিভারেবল যেখানে আমরা প্ল্যান করতেছি যে এই ডেলিভারেবল আছে, সেই ডেলিভারেবল অ্যাকসেপ্ট করার জন্য কি কি টেস্টিং আছে, ক্রাইটেরিয়া আছে, এগুলো মিট করতে হবে আমাদের, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। এখানে জাস্ট একটা স্যাম্পল দিছে, যেমন দেখেন এখানে এই যে প্রজেক্টের ডেসক্রিপশন, এই যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, হ্যাঁ, এর সাথে সাথে ওগুলো থাকবে, স্কোপ থাকবে, ডেলিভারেবলস থাকবে, অ্যাজাম্পশন কনস্ট্রেইন্ট থাকবে। কারো কি মনে আছে যে অ্যাজাম্পশন কনস্ট্রেইন্ট আমরা অন্য একটা ডকুমেন্টেও লিখছিলাম? কোন ডকুমেন্ট? প্রজেক্টের অ্যাজাম্পশন এন্ড কনস্ট্রেইন্ট আমরা অন্য একটা ডকুমেন্টেও লিখেছিলাম, কোন ডকুমেন্ট সেটা? প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টার, হ্যাঁ, আমরা যে ডকুমেন্টের স্যাম্পল দেখেছিলাম সবাই, ওখানে কিন্তু অ্যাজাম্পশন এবং কনস্ট্রেইন্ট ছিল হাই লেভেলের। আর এখন আমরা অ্যাজাম্পশন আর কনস্ট্রেইন্ট লিখতেছি মেইনলি স্কোপ রিলেটেড, এবং এটা মোর ডিটেইল। ঠিক আছে, যেহেতু আমরা এখন ইনস এন্ড আউটস জানি প্রজেক্টে কি করতে যাচ্ছি আমরা, তাহলে ডিফাইন স্কোপ করার জন্য আমরা কি কি টুল ইউজ করব? দেখেন বলতেছে হচ্ছে ফ্যাসিলিটেশন ইউজ করতে পারি আমরা। তার মানে আমরা টিম সবাই মিলে বসবো, বসে আমরা রিফাইন করব রিকোয়ারমেন্টগুলোকে। এক্সপার্ট জাজমেন্ট অ্যাপ্লাই করব। এক্সপার্ট জাজমেন্ট মানে মনে আছে তাই না? সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের এক্সপার্টিস দেওয়া, আমার টিমের জাজমেন্ট নেওয়া, ঠিক আছে, অন্য ডিপার্টমেন্টের লোকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এইভাবে আসলে আমরা এক্সপার্ট জাজমেন্টটাকে কাজে লাগাবো। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস করা। আচ্ছা, প্রোডাক্ট অ্যানালাইসিস একটু পরে আসতেছি। মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস, এটা তো মনে আছে তাই না? মাল্টি ক্রাইটেরিয়া, তার মানে যে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে সেই ক্রাইটেরিয়ার উপর বেস করে আসলে আমরা রিকমেন্ডগুলোকে রিফাইন করব। ঠিক আছে, আর অল্টারনেটিভ অ্যানালাইসিস অলওয়েজ মনে রাখতে হবে যে একটা চয়েসের দিকে যাওয়া যাবে না, যে এটাই অনলি ওয়ান, স্পক তৈরি করা যাবে না, সিঙ্গেল পয়েন্ট অফ কি এফ, সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিউর তৈরি করা যাবে না। আমাদেরকে অলওয়েজ যদি সুযোগ থাকে তাহলে আমরা আসলে অল্টারনেটিভ অপশন রাখবো, যাতে একটা যদি না পাই তাহলে আমরা অন্যটা দিয়ে যাতে কাস্টমারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি, কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি। প্রোডাক্ট অ্যানালাইসিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ এই টুলটা একমাত্র এই জায়গাতেই ইউজ হয়েছে, এই টেকনিকটা আর কোথাও নাই। ঠিক আছে, প্রোডাক্ট অ্যানালাইসিস মানে হচ্ছে যে প্রোডাক্টটা আমরা বানাবো সেটাকে আসলে অ্যানালাইসিস করা। যে প্রজেক্টের আউটপুট হচ্ছে প্রোডাক্ট, সেখানে আমরা এই টুলটা ইউজ করব, সার্ভিসের ক্ষেত্রে না। ঠিক আছে, রেজাল্টের ক্ষেত্রে না, যেখানে প্রোডাক্ট সেখানে আমরা এই টুলটা ইউজ করবো। যে প্রোডাক্টটা আমরা বানাতে চাচ্ছি সেই প্রোডাক্টটাতে আসলে কি কি থাকার উচিত, এটা আসলে আমরা বিভিন্ন কোশ্চেন করব।
ইন্ডিপেন্ডেন্টলি কোশ্চেন করবো, ডিসকাস করবো, কাস্টমার রিকোয়ারমেন্ট আছে। এর বাইরে আমরা এখন আবার ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করবো যে এই প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার, স্পেশালি ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি থাকতে হবে, না হলে আসলে প্রোডাক্টটা সাস্টেনেবল হবে না। সো এটা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। সো এটা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, কারণ এই টুলটা বা এই টেকনিকটা একমাত্র কোথায় ইউজ হয়েছে? স্কোপ, ডিফাইন স্কোপে। ঠিক আছে, তো সবাই একটু কাইন্ডলি ভালো মতো পড়বো যে প্রোডাক্ট অ্যানালাইসিস তার মানে যে প্রোডাক্ট বানায়, এবং এটা শুধু ইউজ হয় যে প্রজেক্টের আউটপুট হচ্ছে প্রোডাক্ট, মেইনলি সেখানে ইউজ হয়। সো ডেফিনেশন এখানে আছে প্রোডাক্ট অ্যানালাইসিসের। প্রোডাক্ট অ্যানালাইসিসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু করি, যেমন আমরা প্রোডাক্ট ব্রেকডাউন করি, প্রোডাক্টটাকে বোঝার জন্য ব্রেকডাউন করি স্মলার কম্পোনেন্টে, তারপরে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি প্রোডাক্টটার, তারপর ভ্যালু ইঞ্জিনিয়ারিং। এগুলো আমাদের ডিটেল জানার দরকার নাই, কিন্তু এগুলো আসলে প্রোডাক্ট অ্যানালাইসিসের পার্ট। হ্যাঁ, ভ্যালু ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচার টেকনিক টু অপটিমাইজ ভ্যালু ইন এ প্রজেক্ট। তারপরে সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, মানে একদম প্রোডাক্টটার এন্ড টু এন্ড আসলে হোল সিস্টেমটা নিয়ে অ্যানালাইসিস করা, সেটা অ্যানালাইসিস করা, সেটা সিস্টেম অ্যানালাইসিস। এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডিজাইন, ইন্টিগ্রেশন এন্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লেক্স সিস্টেমস ওভার দেয়ার লাইফ সাইকেলস। আর ভ্যালু অ্যানালাইসিস করা, ঠিক আছে, যে আমরা যে ভ্যালু দিতে যাচ্ছি সেটার সাথে কস্টের, রিকোয়ারমেন্ট, কস্ট এবং যে ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছি এটার ব্যালেন্স আছে কিনা, এবং ট্রাই করব লোয়েস্ট কস্টে যাতে আমরা বেশি বেনিফিট দিতে পারি, সেটা হচ্ছে ভ্যালু অ্যানালাইসিস। সো প্রোডাক্ট যখন অ্যানালাইসিস করব এই কয়েকটা কম্পোনেন্ট আসলে ইম্পর্টেন্ট। পরীক্ষায় এটা একদম নতুন, কিন্তু এই স্লাইডটা পিএমবকেও নাই আসলে। পিএমবকে শুধু প্রোডাক্ট অ্যানালাইসিস ডেফিনেশন ছিল, এখন কিন্তু আসলে প্রোডাক্ট অ্যানালাইসিসের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেটা এখানে বলা হচ্ছে। দেখেন, সেই 6টা যে আমরা দেখতেছি, ডেফিনেশন ইম্পর্টেন্ট না, যে মিনিমাম জানা দরকার যে এই 6টা প্রোডাক্ট অ্যানালাইসিসে আমরা ইউজ করি। ঠিক আছে, সো এই স্লাইড থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু, বুঝছো শান্ত? এটা কিন্তু নতুন আসছে আর কি, স্টুডেন্ট ম্যানুয়ালও খুব একটা ডিটেল নাই, এখানে আছে আর কি, এই নতুন স্লাইডে দিচ্ছে এটা। তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসতেছে আর কি। তাহলে আমরা কি হলো, এখন আমরা টুলস টেকনিক দেখলাম, এবং আমরা রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনকে ইনপুট হিসেবে নিয়ে আমরা কি তৈরি করলাম, প্রজেক্ট স্কোপ এস্টিমেট তৈরি করলাম। তাহলে সেটারই আসলে বর্ণনা এখানে আছে, ওই প্রসেসটা ডিফাইন স্কোপের কি যে রিভিউ করতে হবে আমাদের কি কি স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট চার্টার যেখানে হাই লেভেল রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, তারপর অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট, এই কয়েকটা কি ইনপুট কিন্তু। ঠিক আছে, আপনারা যদি একটু ডিফাইন স্কোপ প্রসেসটা দেখেন পিএমবকে, তাহলে দেখবেন যে ওখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে ইনপুটগুলোর কথা বলা আছে, এবং সব ইনপুটকে আমাদের এখানে দেখানো হয়নি স্টুডেন্ট ম্যানুয়াল বা প্রেজেন্টেশন স্লাইডে, মেজরগুলোই দেখানো হয়েছে। সো পিএমবকে কিন্তু আরো অনেক ইনপুট আছে, তা আমাদের আসলে ওই ইনপুটগুলো দরকার নেই, যেগুলো এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে বা প্রেজেন্টেশন স্লাইডে বসে, ওই মেজর ইনপুটগুলোকেই জানা বা বোঝা দরকার, এর চেয়ে আর বেশি ডিপ ডাইভ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তারপরে কি টুলস এন্ড টেকনিক ইউজ করতে হবে। এই ইনপুটের উপর কি ইউজ করবো আমরা, টুলস এন্ড টেকনিক, যেটা আমরা একটু আগে দেখলাম, এক্সপার্ট জাজমেন্ট, প্রোডাক্ট অ্যানালাইসিস, অল্টারনেটিভ জেনারেশন বা অল্টারনেটিভ অ্যানালাইসিস, ফ্যাসিলিটি ওয়ার্কশপ, এই ধরনের টুলস টেকনিক ইউজ করবো আমরা এই ইনপুটগুলোর উপরে। এবং তারপরে যে আউটপুটটা তৈরি করবো সেই আউটপুটটার নাম কি, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, রাইট, এইটা কিন্তু আমাদের একদম মেইন ডকুমেন্ট, এটার উপর বেস করে আমাদের প্রজেক্টের কাজ চলবে। কিন্তু ডকুমেন্ট, এখন রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কিন্তু পিছনে পড়ে গেল, ওটাকে আমরা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউজ করবো, কিন্তু আমাদের মেইন ডকুমেন্ট কোনটা, প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। এবং সব প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে ম্যাথোলজিতে বলা হয় এই যে যখন প্রজেক্ট স্কোপ স্টেটমেন্টটা তৈরি হয়ে যাবে, তার মানে কি, আমরা এই চ্যাপ্টার শুরুতে বলছিলাম যে আমরা এই চ্যাপ্টারটা কেন করতেছি, যে কি কি কাজ বা কি কি স্কোপ আমাদের প্রজেক্টে আছে, হ্যাঁ, হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট ইন দ্য প্রজেক্ট, সেটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা। সো স্কোপ স্টেটমেন্টে কিন্তু হোয়াট ইজ ইনক্লুডেড ইন দ্য প্রজেক্ট অ্যান্ড হোয়াট ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রজেক্ট সেটা কিন্তু আমরা একদম ক্লিয়ারলি লিখে ফেলতেছি। লিখে ফেলে যদি এটা কাস্টমারের বা স্পন্সরের সাইন নিতে পারি যে এটাই আমাদের স্কোপ, তাহলে কিন্তু আমাদের লাইফ অনেক ইজি হবে। ঠিক আছে, আর যদি এই বাউন্ডারিটা আমরা এখানে ফিক্স না করে ফেলি, ফ্রিজ না করে ফেলি, তাহলে কিন্তু কি হবে, চেঞ্জ হতে থাকবে, প্রজেক্ট আউট অফ কন্ট্রোল হবে, কস্টিং, শিডিউলিং এগুলো কিন্তু বেড়ে যাবে, এবং ঝগড়াঝাটি হতে থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। তার মানে আমরা একটু পিএমবকে ফিরে যাই। তার মানে আমরা কি কভার করলাম দেখেন, ডিফাইন স্কোপ কভার করলাম। এখন আমরা কি করতেছি, ক্রিয়েট ডাব্লিউবিএস।
ঠিক আছে, ডাব্লিউবিএস মানে হচ্ছে কি, ডাব্লিউএস মানে কি? ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। হ্যাঁ, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এটা কিন্তু একদম প্রজেক্ট ম্যানেজমেন্টের হার্ট। ঠিক আছে, এইটা ছাড়া আপনি শিডিউলিং করতে পারবেন না, কস্টিং করতে পারবেন না, কোয়ালিটি করতে পারবেন না, হ্যাঁ, রিসোর্স এস্টিমেট করতে পারবেন না। সো ডাব্লিউবিএসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডাব্লিউবিএস এর কনসেপ্টটা কি, আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করি, করে সেখানে একটু আলোচনা করি, তাহলে আমার বেটার হবে। আচ্ছা, কে আজকে ওদের সুবোধ উনি জয়েন করতে পারলো না দেখতেছি না। সামিরা কি জয়েন করছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি মিস হলো আমাদের? আচ্ছা, খোকন বোধহয় হসপিটালে আছে যা মনে হয় আমার কাছে। কুরিয়ার সার্ভিস করে মিষ্টি পাঠিয়ে দিতে পারবে চাইলে। আচ্ছা, এখন হোয়াইট বোর্ডে আসলাম আমরা। দেখেন, আমরা প্রজেক্টের স্কোপ স্টেটমেন্ট তৈরি করলাম। একটা প্রজেক্টে আমি বোধহয় কখনো বুঝছিলাম যে আমরা আসলে কি করি, মানে বাচ্চাদের লেগো খেলে না, বাচ্চারা যে লেগো খেলে, হ্যাঁ, প্রায় আমার সব বাসাতেই আছে, আমাদের সব বাসাতে বাচ্চাদের লেগো খেলার বিভিন্ন এলিমেন্টস গুলো আছে, তাই না? তো দেখেন, লেগো গুলোর শেপ কিন্তু ডিফারেন্ট টাইপের হয়, ছোট বড়। সেটি দিয়ে কিন্তু আপনি চাইলে গাড়ি বানাচ্ছেন, তাই না? গাড়ি বানাচ্ছেন, রাইট? আবার হয়তো আপনি বাড়ি বানাচ্ছেন, ব্রিজ বানাচ্ছেন, বাচ্চারা কত কিছু বানায়, টাওয়ার বানাচ্ছেন, রাইট? সো লেগো কিন্তু সেম, রাইট? কিন্তু আমরা বিভিন্ন শেপ দিতে পারছি। তার যেটা এখান থেকে আসলে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে আমরা উল্টা যদি চিন্তা করি, একটা গাড়ি, এটা যদি একটা প্রজেক্ট হয়, কোন একটা প্রজেক্টের আউটপুট একটা গাড়ি বানানো, তার মানে কি, আমরা আসলে ওই লেগো স্টাইলে কিন্তু আমরা ছোট ছোট কম্পোনেন্ট আগে তৈরি করি, তারপর সেই কম্পোনেন্ট গুলো আমরা জোড়া লাগাই, তাই না? জোড়া লাগাই আসলে আমরা পুরো আউটপুটটা বা প্রোডাক্ট তৈরি করি। এই যে একটা প্রজেক্টকে ব্রেকডাউন করে আমরা স্মলার ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করি, সেটাকে বলা হয় ডাব্লিউবিএস। আমরা অ্যাজ এ হোল কখনো কোনো প্রজেক্ট করতে পারি না, কোনো কাজই আসলে করা যায় না যদি বড় কাজ হয়। আমরা অলওয়েজ ব্রেকডাউন করে করি, ছোট ছোট ভেঙে করি, এবং ব্যাচ সাইজ যত ছোট হবে তত আসলে ম্যানেজ করা ইজি হয়। সো এই ব্যাপারটাকে বলা হয় ডাব্লিউবিএস, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আমরা যদি একটা এক্সাম্পল নেই, সবাই আছেন তো না? জি ভাইয়া। 9:09 বাজে। আমরা এখন দেখেন, আমি এখন 10 মিনিট একটা লেকচার দেবো যে এই হোয়াইট বোর্ডে, এটা কেউ মিস করেন না, হ্যাঁ? আশেপাশে পানি থাকলে একটু পানি খেয়ে নেন, কারো মিস করা যাবে না এটা। দেখেন, আমরা একটা স্যাম্পল প্রজেক্ট নিই, যে কোনো একটা প্রজেক্ট ধরেন, এই যে প্রজেক্ট ধরেন আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করবো, আমাদের একটা অ্যানুয়াল পিকনিক অ্যারেঞ্জ করবো। সো দিস ইজ এ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এটার আউটপুট কি, যে একটা সাকসেসফুলি একটা পিকনিক অ্যারেঞ্জ করা, যেখানে সে ধরেন আপনার 70% ম্যাট্রিক সেট করতে পারে নাকি, 70% বা 80% লোকজন ফ্যামিলি সহ জয়েন করবে। এটা যদি হয় তাহলে উই আর সাকসেসফুলি অ্যারেঞ্জ দ্য পিকনিক। সো পিকনিক আমরা অ্যারেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এটা যদি প্রজেক্ট হয় তাহলে এটার কি কি সাব কম্পোনেন্ট থাকতে পারে? দেখেন, আমরা একটু ব্রেনস্টর্মিং করি। একটা থাকতে পারে ভেন্যু, তাই না? হ্যাঁ, স্পট রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমাদেরকে ভেন্যুটা আইডেন্টিফাই করতে হবে যে কোন ভেন্যুতে আমরা পিকনিকটা করব, নাকি ভার্চুয়ালি পিকনিক করব। যাই ভেন্যু লাগবে আমাদের, যে আমরা কোথায় করব। এটা কি গাজীপুরে কোনো রিসোর্টে করব, নাকি আমরা ইয়াতে যাব, সাভারে কোনো জায়গায় যাব, ঠিক আছে? নাকি কেয়ারকোজের লোকজন সব ইয়াতে যায় না, ক্যান্টনমেন্ট। ভাই 3 বছর পিকনিক অ্যারেঞ্জ করলাম, আপনি জান নাই ভাই? হ্যাঁ। আচ্ছা বলেন। আচ্ছা, ভেন্যু। তারপরে দেখেন, আমাদের একটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট, তাই না? আমরা মেজর কম্পোনেন্টগুলোকে আইডেন্টিফাই চেষ্টা করতেছি, ট্রান্সপোর্ট। তারপরে দেখেন আরেকটা হচ্ছে পার্টিসিপেন্টস, এটা ছাড়া তো হবেই না, পার্টিসিপেন্টস। তারপরে কি হচ্ছে আমাদের ফুড, রাইট? হ্যাঁ, খাওয়া দাওয়া। তারপর হচ্ছে বিভিন্ন ইভেন্ট হয় পিকনিক, থ্রু আউট দ্য পিকনিকে জাস্ট আমরা গেলাম আর খেলাম এরকম না, কিন্তু লট অফ ইভেন্টস আর দেয়ার, তাই? এবং বিভিন্ন ক্যাটাগরি ইভেন্ট হয় বিভিন্ন এজ গ্রুপ অনুযায়ী। আচ্ছা, এখন তার মানে আমরা পিকনিকটা করার জন্য কি করতেছি, দেখেন মেজর কম্পোনেন্টগুলোকে আইডেন্টিফাই করতেছি। এখন ভেন্যুকে যদি আমরা আরো ব্রেকডাউন করি, হ্যাঁ, আরেকটা কি, মানি ভাইয়া, মানে হ্যাঁ, বাজেট। হ্যাঁ, বাজেটও একটা কম্পোনেন্ট, রাইট? বাজেটটা কিভাবে কালেক্ট করব, স্পন্সর, যেমন এখানে হতে পারে বাজেটকে যদি আমরা আরো সাব ভাগি ব্রেকডাউন করি, তাহলে কি হবে,
যেমন আগে তো আসলে একটা এস্টিমেট করা, তাই না? বাজেটের এস্টিমেটটা বের করা যে কত লাখ টাকা আমাদের লাগবে। তারপরে আমরা কত টাকা আসলে আমরা মেম্বারদের কাছ থেকে নেব বা পার্টিসিপেন্টদের কাছ থেকে নেব। সে আমরা ফর এক্সাম্পল 30% টাকা পার্টিসিপেন্টদের কাছ থেকে নেব। সো 30% বাজেট ফ্রম মেম্বার্স। আর একটা কি থাকতে পারে যে আমরা স্পন্সরশিপ কালেক্ট করবো, স্পন্সরশিপ। ঠিক আছে? আবার আমরা যদি ভেন্যুতে আসি, তাহলে ভেন্যুতে কি করতে হবে দেখেন, প্রথমে ভেন্যু একটা কম্পোনেন্ট হবে সার্ভে করা, কোন স্পোর্টটা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল হয়। কারণ যদি ফ্যামিলি হয় তাহলে এখানে বাচ্চারা থাকবে, ইয়ারা থাকবে, মেয়েরা থাকবে, তাহলে আমাদের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হবে। আর যদি শুধু আমরাই হই তাহলে দেখা যাবে যে ওরকম অ্যারেঞ্জমেন্টটা খুব হালকা হলেও হয়। সো সার্ভের পরে কি করতে হবে আমাদের, আমাদেরকে বুকিং দিতে হবে। তারপরে হয়তো আমাদেরকে কনফার্মেশন লাগবে আমাদের, রাইট? সো দেখেন আমরা কিন্তু এক একটা কম্পোনেন্টকে, যে আমি একটু রেক্ট্যাঙ্গেল ইউজ করতেছি কারণ জেনারেলি এইভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রেজেন্ট করা হয় আর কি ডাব্লিউবিএস কে। এবং এই যে আমি যে ডায়াগ্রামটা আঁকতেছি এটা কি হায়ারার্কিক্যাল ব্রেকডাউন, তাই না? প্রজেক্টের হায়ারার্কিক্যাল ব্রেকডাউন, টপ ডাউন অ্যাপ্রোচ। অনেক প্রজেক্টে বটম আপ অ্যাপ্রোচে হয়, আগে আমরা নিচের গুলোকে বের করে তারপরে ক্যাটাগরাইজ করতে থাকি। সো বটম আপ করলে আসলে ইজিলি বোঝা যায়, সেজন্য বটম আপটা ডিসকাস করতেছি এটা। তারপর যদি আমি ফুডে আসি, দেখেন ফুডটাকে আমরা ব্রেকডাউন করতে পারি না যে আমরা একটা ব্রেকফাস্ট দেবো, আমি বি লিখলাম, তারপর আমরা সে মাঝখানে একটা মিল ব্রেক দেবো নাকি, একটা জাস্ট টি ব্রেক, তারপরে আমরা মানে মেইন ডিনারটা করবো দুপুরের, তারপরে হয়তো আমাদের বিকালে একটা টি থাকবে। বুঝতে পারছি? ওই যে লাঞ্চ, পরে আবার T2 সেকেন্ড টি ব্রেক। দেখেন এই যে আমরা যখন ব্রেকডাউন করতেছি আমাদের কাছে খুব ক্লিয়ার হচ্ছে না যে আমাদের কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে, এবং এটা একদম লেমেন, যে কেউ দেখলে বুঝতে পারবে না যে আমরা আসলে পিকনিকে অ্যাড করতে কি কি লাগবে। পাচ্ছি আমরা সবার জন্য কিন্তু সুইটেবল। যখন আমরা গ্রাফিক্যালি কোনো কিছু প্রেজেন্ট করি তখন কিন্তু সেটা খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল সবার কাছে। স্পন্সর এটা বুঝতে পারবে আর আমরা যা কাজ করছি তারা বুঝতে পারবে। এই যে আমরা কম্পোনেন্টকে, প্রজেক্টকে ভেঙে সাব কম্পোনেন্ট তৈরি করতেছি, এই ব্যাপারটাকে বলা হয় ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ঠিক আছে? এই যে এই ফিগারটা, এটাকে বলা হয় ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এখন এই ফিগারে খেয়াল করেন, এই ফিগারটাতে আমরা যে যে কম্পোনেন্টকে এমন কোনো কিছু বাদ দেওয়া যাবে না, মানে যে যদি কোনো কিছু এখানে বাদ দেই, ধরেন ব্রেকফাস্টটা কোনো সামহাও আমরা মাথায় আসে নাই ব্রেকফাস্ট, তাহলে কি হবে? মানে পিকনিক স্পটে যাইতে যাইতে মানে যারা অ্যারেঞ্জ করে তাদের আসলে কি করবে আর কি, কি বলে ওটা বাংলায় আছে না যে গুষ্টি উদ্ধার করে দেয় নাকি, এরকম একটা শব্দ ইউজ করি না আমরা মাঝে মাঝে, দেখবেন যে অলরেডি ফায়ার হয়ে গেছে লোকজন। সো তার মানে কি, কাস্টমার ডিসস্যাটিসফাইড হচ্ছে। কোন একটা কম্পোনেন্ট যদি মিস হয়, দ্যাট মিন্স এটা কি ওভারঅল প্রজেক্টে কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে। সো কোন একটা যদি কম্পোনেন্ট মিস করি তাহলে কিন্তু দেখেন কাস্টমার ইম্প্যাক্ট হচ্ছে, প্রজেক্ট ইম্প্যাক্ট হচ্ছে, রাইট? এবং এই যে ব্রেকডাউনটা করতেছি এই লেভেলে, এখানে কি ব্রেকডাউন করতেছি দেখেন, সবগুলো কিন্তু আমি কম্পোনেন্ট ওয়াইজ ব্রেকডাউন করতেছি। আমি কিন্তু এখনো কাজে আসি নাই, কাজে যাবো আরো পরে। ডাব্লিউবিএস এ কিন্তু কোনো কাজ থাকে না জেনারেলি, ডাব্লিউবিএস এ থাকে হচ্ছে প্রজেক্টের ডেলিভারেবল রিলেটেড ব্রেকডাউন। আমরা এটাকে বলি ডেলিভারেবল ওরিয়েন্টেড ব্রেকডাউন অফ দ্য প্রজেক্ট হচ্ছে ডাব্লিউবিএস। ঠিক আছে? এই জন্য আমি দেখেন ভেন্যু লিখছি, সার্ভে লিখছি, বুকিং লিখছি, তারপরে কি লিখলাম, কনফার্মেশন লিখছি। এগুলোকে পরে যখন সার্ভে যাব, সার্ভের নিচে যখন আমরা টাস্কে যাব, হ্যাঁ আমি টাস্কে যাব, এখানে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, আপনি একটু খেয়াল করেন। সার্ভে যখন যাবে তখন কি হবে, প্রথমে কি করতে হবে, সার্চ করতে হবে না, সার্চ ভেন্যু, তারপরে কি হবে, এই যে রিকোয়ারমেন্টস, তোমার ক্যাপাসিটি, রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট ক্যাপাসিটি, এগুলোকে আগে, এর আগে করতে হবে যে রিকোয়ারমেন্ট কি কি, ক্যাপাসিটি কি কি লাগবে সেটাকে আগে থেকে আমাদের এস্টিমেট করে করতে হবে। তারপর আমরা সেই অনুযায়ী সার্ভে সার্চ করব, সার্চ করার পরে এক্সপ্লোর করব, তাই না? মানে সরেজমিনে তদন্ত করে দেখবো যে সব ঠিক আছে কিনা। ঠিক আছে? তারপর হয়তো আমরা 3-4টা ভেন্যু থেকে সবাই মিলে ফাইনালাইজ করলাম যে দিস ইজ আওয়ার ফাইনালাইজড ভেন্যু। তাহলে কি লিখবো আমরা, ফাইনালাইজড ভেন্যু। ঠিক আছে? এইভাবে যখন আমরা বুকিং এ আসবো তখন কি হবে, একটা বুকিং মানি আছে, তাহলে বুকিং মানি কত, হ্যাঁ তো অ্যারেঞ্জ বুকিং মানি অ্যান্ড রিলিজ দ্য বুকিং মানি। ঠিক আছে? অ্যারেঞ্জ বুকিং মানি, রিলিজ দ্য বুকিং মানি। বুঝতে পারছি? এই যে আমি যখন এই লেভেল পর্যন্ত আসি, সরি হ্যাঁ, তখন কিন্তু আমি ডাব্লিউবিএস, তারপরে কি করছি, আমি ডাব্লিউবিএস থেকে ভেঙে টাস্কে নিয়ে আসতেছি। টাস্ক প্রজেক্ট কি মনে আছে, প্রজেক্ট হচ্ছে কালেকশন অফ টাস্ক, তাই না? কালেকশন অফ অ্যাক্টিভিটিস অথবা টাস্ক, যাতে আমরা বলতেছি ইন্ডিভিজুয়াল।
সো এই যে টাস্কগুলো যদি আসলে প্রজেক্টে কি করা হয়, আমরা তো আসলে এই টাস্কগুলি করি নাকি? ইমপ্লিমেন্টেশন করা হয়। হ্যাঁ, যখন আমরা এই টাস্কগুলো করব, দেখেন যখন আমি এই 3টা টাস্ক করব তাহলে কি হবে বলো তো? তাহলে সার্ভে কমপ্লিট হয়ে গেল না? তার মানে এই ডেলিভারেবলটা তৈরি হয়ে গেল, খেয়াল করেন। আবার যখন এই 2টা কাজ করলাম তাহলে আমাদের এই ডেলিভারেবল তৈরি হয়ে গেল। আবার যখন এটাকে আমি ব্রেকডাউন করি নাই, কারণ আমরা এখান থেকে এক্সাম্পল বুঝতে পারবো আর কি। এটাকে যদি এরকম ব্রেকডাউন করি তাহলে কি হবে, এটা যখন করে ফেলবো এর কাজগুলো, তখন কিন্তু আমাদের এটাও ডেলিভারেবলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখেন এইখানে যে আমরা ব্রেকডাউন করতেছি, এখানে 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে 100% রুল। 100% রুল। 100% রুল মানে কি? তার মানে হচ্ছে এখানে সবগুলো ব্রেকডাউন কি খেয়াল করছেন? সবগুলোকে প্যারেন্ট চাইল্ড না? সব প্যারেন্ট চাইল্ড। তার মানে আমি যখন WBS এই পর্যন্ত হচ্ছে WBS, যখন ব্রেকডাউন করব এমন ভাবে ব্রেকডাউন করতে হবে যাতে এই 3টা চাইল্ড মিলে আমাদের ভেনু রিলেটেড যে প্যারেন্ট, ভেনু প্যারেন্টটা, এর যাতে কোনো কিছু বাকি না থাকে। কোনো কিছু যদি মিসিং হয়, যেমন একটু আগে আমি বললাম ফুড, ব্রেকফাস্ট আমরা প্ল্যান করতে মিস করছি, আইডেন্টিফাই করতে পারি নাই, তাহলে কি হবে? প্রজেক্টে কিন্তু হিউজ ইম্প্যাক্ট আছে। সো তার মানে এই 3টা আমরা যখন ভেনুকে ব্রেকডাউন করে চাইল্ড বানাচ্ছি, এমন ভাবে চাইল্ড বানাতে হবে যাতে সব চাইল্ড হয়ে গেলে আমার যাতে 100% অফ ভ্যালু ডেলিভারি হয়ে যায়। বুঝতে পারছি? তারপর যদি ফুড হয় তাহলে ফুডের এটার 100%, এটার 100%, এটা 100%, এটার 100% যদি হয়ে যায়, দ্যাট মিন্স ফুড রিলেটেড ডেলিভারেবল বা রিকোয়ারমেন্ট আমাদের 100% ফুলফিল হয়ে যাবে। সো এই 100% রুলটা যদি মনে রাখি তাহলে দেখবেন যে তার মানে কি, আমাদেরকে যখন আমরা এই ভেনুকে ব্রেকডাউন করে চাইল্ডে যাব, তখন এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে যাতে কোনো কিছু মিস না যায়। মিস যাওয়া মানে কিন্তু আমরা বুঝতেছি হিউজ ইম্প্যাক্ট আছে প্রজেক্টে। বুঝতে পারছি? তো 100% রুলটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই ব্রেকডাউনটা করতে পারি। এটাকে বলা হয় 100% রুল। এভাবে দেখেন, এটা যদি 100% হয়ে যায়, এটা যদি 100% হয়ে যায়, এটা যদি 100% হয়, এটার 100% হয়, তাহলে কি হবে প্রজেক্টের? We can deliver 100% of the project. ঠিক আছে? এখন আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন, যে আমরা যে WBS বানাচ্ছি এটা কি প্রজেক্ট ম্যানেজার একা বসে বসে কম্পিউটারে এরকম করবে যেমন আমি এখন করতেছি, নাকি সবাই মিলে করতে হবে? সবাই মিলে করতে হবে। Depend ভাইয়া। ডিপেন্ড পরে, মানে আসলে ট্রাই করতে হবে সবাইকে ইনভলভ করা। আমরা একটা শব্দ ইংলিশে ইউজ করি, বাই ইন, তাই না? সবার বাই ইন পেতে হবে। হ্যাঁ, যদি সবাইকে ইনভলভ না করেন, এবং আসলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি সবকিছু করতে পারবেন না। ইউ আর নট এক্সপার্ট অন ভেনু। মেবি আপনি খুব একটা বেড়ানোর মানুষ না। যারা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন প্রোগ্রামে যায়, হ্যাঁ, অর্গানাইজার, তারা হয়তো ভালো বলতে পারবে বিষয়টা। তাহলে যারা ভেনু রিলেটেড লোকজনকে আপনি এখানে ইনভলভ করেন। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটা একটু মনে রাখেন, যে কাজটা করবে তাকে বলেন এটাকে আইডেন্টিফাই করার জন্য, তাকে বলেন এটাকে এস্টিমেট করার জন্য, তাহলে সবচেয়ে বেটার হবে। এটা অ্যাজাইলের কিন্তু মানে একটা ওয়ান অফ দ্য টিনেট, মানে মতবাদ আর কি, যে আমরা যে কাজটা করবে তাকে আমরা বলবো সে যাতে এটা এস্টিমেট করে, এটা ব্রেকডাউন করে। জি ভাই, ফার্স্ট লেভেল ব্রেকডাউনটা ধরেন কয়েকজনে মিলে করলো, তারপরে ওটার একটা হেড বানায় দেওয়া হলো, যে ভেনু হেড, সে ধরেন কয়েকজনকে মিলে সে তার মতন করে পরে চিটা সে ইয়ে করবে। রাইট। এই যে তোমরা যেমন সাব কমিটি তৈরি করো না বিভিন্ন, সেরকম আর কি, মেইন একটা কমিটি থাকে, আবার বিভিন্ন সাব কমিটি থাকে, তারা তখন ওইটাকে নিয়ে অ্যানালাইসিস করে। বুঝতে পারছেন? তাইলে কিন্তু আসলে খুব বিউটিফুলি কাজ হয়, নাইলে কিন্তু এটা একজনের একটা কমিটির পক্ষে ম্যানেজ করা সম্ভব না। আমরা যদি একটা ছোট প্রজেক্ট বলতেছি, এটা কিন্তু টাফ ম্যানেজ করা, যদি আপনার মানে 1000 বা 2000 লোকজনকে অ্যারেঞ্জ করতে চান। সো অবশ্যই কিছু আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে 100% রুল, রাইট? এখন আরেকটা জিনিস আসেন আমরা, সেটা হচ্ছে যে তার মানে যখন আমরা টাস্ক ব্রেকডাউন করব, তখন কি 100% রুল অ্যাপ্লাই করতে হবে? সার্ভে থেকে যখন টাস্ক বানাবো, জি ভাই। টাস্কও যখন বানাবো তখন আপনি 100% রুল অ্যাপ্লাই করবেন, যাতে কোনো টাস্ক মিস না হয়। একটা টাস্ক মিস হওয়া মানে কি? তার মানে আপনার ডেলিভারেবলের কোনো কিছু মিস হবে, কোনো কোয়ালিটি বা কোনো রিকোয়ারমেন্ট মিস হয়ে যাবে। সো আপনি যখন এই যে এখান থেকে টাস্ক বানাবেন, তখনই কিন্তু আপনাকে 100% রুল অ্যাপ্লাই করতে হবে। এই যে WBS, তারে ওয়ার্ক প্যাকে WBS কোন পর্যন্ত? একটু পর্যন্ত, তাই না? এই WBS এর একদম লোয়েস্ট লেভেল, যার নিচে আর কোনো সাব কম্পোনেন্ট নাই, চাইল্ড নাই, সেটাকে বলা হয়, কি বলা হয়? ওয়ার্ক প্যাকেজ। এটাকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ বলা হয়। খেয়াল করেন, এটা এই ডেফিনেশনটা পরীক্ষায় আসে অনেক সময়। ওয়ার্ক প্যাকেজ কাকে বলে?
একটা ডাব্লিউবিএস এর সব লোয়ার কম্পোনেন্ট যেটা আর ব্রেকডাউন করা হয় না, যার কোনো চাইল্ড নাই, সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক প্যাকেজ। তাহলে একটু বলুন তো যে আমাদের এখানে ওয়ার্ক প্যাকেজ কোনটা কোনটা এই বাজেটের আন্ডারে? এই যে, তাই না? এই যে এই তিনটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ। এখানে কোন তিনটা? এই তিনটা, ঠিক আছে? টাস্ক কিন্তু না, টাস্ক তো আমরা পরে করি। টাস্ক সাধারণত আমরা এখন কি পড়তেছি? ডাব্লিউবিএস পড়তেছি। কিন্তু আমি এই ডাব্লিউবিএস থেকে আসলে সবকিছু কভার করতেছি। কিভাবে করতেছি একটু পরে সামনে আসতেছি আমি। এই ডাব্লিউবিএস আমাদেরকে হেল্প করবে শিডিউলিং করার জন্য এবং বাজেটিং করার জন্য, ঠিক আছে? টোটাল প্রজেক্টের বাজেটিং কিভাবে করা হয় সেটা কিন্তু ডাব্লিউবিএস থেকে করা হয়। আমি একটু পরে আসতেছি ওটা নিয়ে। সো আমরা ওয়ার্ক প্যাকেজ বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন আরেকটা বিষয়। এই যে আমরা এটাকে যদি একটু কোডিফাই করি মানে কোড দেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি না 1.0, এটাকে লিখতে পারি না 1.1, 1.2 পারি? হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা সার্ভেটা কত হবে? 1.1 1.1 রাইট, এটা হবে 1.1.2। এটা কি হবে তাহলে? এটা হবে 1.4.1 হবে, রাইট? এই যে কোডগুলো কি ইউজ করি এইটার একটু মনে রাখেন, এটাকে বলা হয় ডাব্লিউবিএস কোড, ঠিক আছে? বা আরেকটা নাম আছে আমরা দেখব একটু পরে, ডাব্লিউবিএস কোড বলা হয় জেনারেলি। এটা কেন ইউজ করা হয়? তার মানে একটা ইউনিক আইডেন্টিফায়ার, ফলে আপনি আসলে যখন আসলে অনেক বড় প্রজেক্ট ম্যানেজ করবেন তখন আসলে এই কোড দিয়ে অনেক সময় কাজ করা হয়। স্পেশালি সিভিলের প্রজেক্ট বলেন, বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে, তখন কিন্তু এই কোডটা খুব ইম্পর্টেন্ট, যে এটা কোন কোডের কাজ। এর সাথে অনেক কিছু ট্যাগ থাকে। ইভেন এই কোডের সাথে অনেক সময় ফাইন্যান্সিয়াল কস্ট সেন্টার কানেক্টেড থাকে, যেটা কোড কোন কস্ট সেন্টার থেকে টাকাটা আসবে। হ্যাঁ, সো এটাকে আমরা বলতেছি ডাব্লিউবিএস কোড। এখন আরেকটা বিষয় একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে পুরো পিকনিকের কস্টিং বাজেট, যে আমরা বাজেট করছি 30 লাখ টাকা আমরা পিকনিক খরচ করব। এখন আমরা কি করি? কস্টগুলোকে বিভিন্ন বড় বড় হেডে দেই না? খেয়াল করেন তো একটু, যে ভেন্যুর জন্য আমরা টার্গেট করে রাখছি যে আমরা 5 লাখ টাকা ভেন্যুর জন্য খরচ করবো। ট্রান্সপোর্টের জন্য আমরা ঠিক করে রাখছি 2 লাখ টাকা খরচ করবো। করছি না? এরকম করি কিনা? ওর মধ্যে কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। এরকম না যে আমরা একদম সার্ভেতে কয় টাকা লাগবে, তারপরে আমরা যে এক্সপ্লোর করতে যাব সেটাতে কয় টাকা লাগবে, এটা না। আমরা কি করি? থোক বরাদ্দ করি কোথায়? কোন একটা টপ লেভেলে। এটা যদি আমরা চিন্তা করেন, এটা যদি আপনি একটা অর্গানাইজেশন ভাবেন, যেখানে একটা প্রজেক্ট করা হচ্ছে, সেখানে কি হয়? হার্ডওয়্যার কম্পোনেন্ট থাকে, তারপর হচ্ছে নেটওয়ার্ক কম্পোনেন্ট থাকে, তারপরে পিপুল রিকোয়ার থাকে, ম্যাটেরিয়াল থাকে। সবগুলো কি একই হেড থেকে ফাইন্যান্স হয়? যদি পিপুল থাকে দেখবেন যে ওটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম কিন্তু ডিফারেন্ট, পিপুলের হেডটা। যদি হার্ডওয়্যার থাকে তার হেড কিন্তু ডিফারেন্ট। আমরা যেটাকে জিএল হেড বলি আর কি, জিএল কোড ডিফারেন্ট হয় না? সো এই যে ব্যাপারটা, যে আমরা আসলে এরকম থোক বরাদ্দ করি, যেটা আসলে একদম লোয়েস্ট লেভেলে করি না, আমরা একদম ডাব্লিউপিএস লেভেলে করি না, ওয়ার্ক প্যাকেজ লেভেলে করি না, আমরা করি কোথায়? তার চেয়ে আপার কোন একটা লেভেলে করি। এখানে কয়টা লেভেল? এখানে আমি 2টা করে লেভেল দেখাচ্ছি। আরো আপনার প্রজেক্টে আরো লেভেল হতে পারে, ঠিক আছে? সেটা আমি চাই নাই, এটা অনেক বড় হতে পারে। আমি জাস্ট এখানে খুব সিম্পল রাখার চেষ্টা করছি। এখানে যেমন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল চলে শেষ করে ফেলছি। সো কি বললাম? যে এইটাকে বলা হয়, এই যে আমরা টাকা বরাদ্দ করি বিভিন্ন হেডে, এবং সেটা দ্বারা কি করি? আমরা কন্ট্রোল করি। সেটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। কি বলা হয়? অনেকগুলো টার্ম কিন্তু বলতেছি, কারণ এই সব টার্মগুলো আসলে ডাব্লিউবিএস রিলেটেড। কন্ট্রোল অ্যাকাউন্ট বলা হয়, যেখানে আমরা ওই অ্যাকাউন্টটা কন্ট্রোল করি, এবং সেটা জেনারেলি আমাদের অর্গানাইজেশনের কস্ট সেন্টারের সাথে কানেক্টেড থাকে বা জিএল কোডের সাথে কানেক্টেড থাকে, এবং সেটা ডিফারেন্ট টাইপ হয়। আচ্ছা, এরপরে আসেন আরেকটা বিষয় আসেন। কোন কোন প্রজেক্টে দেখবো আমরা, এখানে কয়টা দেখলাম দেখেন তো? 1.1 থেকে কয়টা কম্পোনেন্ট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কোন কোন প্রজেক্টে এমন হতে পারে যে প্রজেক্টে আসলে সামনের কোন একটা কম্পোনেন্ট আপনি আসলে এখনো বের করতে পারতেছেন না, ডিটেলটা আপনি জানেন না। কারণ কি? হয়তো এই কাজগুলোর উপর ডিপেন্ড করতেছে, সেটা হয়ে গেলে আপনি আসলে পরের কাজটাকে ডিটেল প্ল্যান করতে পারবেন। এরকম হয় না অনেক প্রজেক্টে? যে আমি আসলে ফিউচারটা জানি না। যেমন ধরেন বড় একটা প্রজেক্ট, যেখানে আসলে প্রথমে সার্ভে করা হবে, তারপরে আসলে রিসার্চ করা হবে। তো যতক্ষণ সার্ভে ডাটা না পাচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি রিসার্চের প্ল্যান করতে পারছেন না। রিসার্চ যখন শেষ হয়ে কোনো একটা আউটপুট বের করবো আমরা, তখন আসলে আমরা পাইলট কোনো একটা প্রোগ্রাম চালাবো সেই রিসার্চের উপর, ঠিক আছে? সো তার মানে কি? তার মানে হচ্ছে আমি কিন্তু যতক্ষণ সার্ভের কাজটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রিসার্চের প্ল্যান করতে পারছি না।
তার মানে এই ডাব্লিউবিএস এর মধ্যে এমন কিছু কম্পোনেন্ট থাকতে পারে যেটাকে আসলে আমরা হাই লেভেলে ব্রেকডাউন করে রাখবো, ডিটেইলে যেতে পারছি না, কারণ কি ওই ডিটেইলটা আসলে বাকি কাজগুলোর উপর ডিপেন্ড করছে। এই ব্যাপারটাকে বলা হয় প্ল্যানিং কম্পোনেন্ট। শব্দটা বুঝছি? প্ল্যানিং কম্পোনেন্ট, তার মানে কি এটাকে আরো প্ল্যানিং করতে হবে ফিউচারে, এখনো ফুল প্ল্যানিং করতে পারিনি আমরা। আচ্ছা, এখন এই প্ল্যানিং কম্পোনেন্টের সাথে একটা বিষয় রিলেটেড আছে যেটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং, কিংবা এটাকে মানে সমার্থকভাবে একটা শব্দ আছে প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। এটা বোধহয় আমরা আগে আলোচনা করছিলাম, প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। তার মানে কি প্ল্যানিং কম্পোনেন্ট গুলোকে আমরা এখন জানি না, হ্যাঁ, আমাদেরকে পরে ডিটেল করব। রোলিং ওয়েভ প্ল্যানিং মানে হচ্ছে যেটা আমাদের নিয়ার টার্ম কাজগুলোকে আমরা এখন ডিটেলে চলে যাব, আর যেটা ফিউচার টার্ম ফিউচারে হবে এখন আমরা জানি না, সেটা আমরা পরে ব্রেকডাউন করব, পরে এক্সপ্লোর করব, পরে ডিটেল ডাউন করব। সেই ব্যাপারটাকে বলা হয় রোলিং ওয়েভ প্ল্যানিং। সবাইকে বুঝতে পারছি রোলিং ওয়েভ প্ল্যানিংটা? পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই আসবে রোলিং ওয়েভ প্ল্যানিং অথবা প্রোগ্রেসিভ এলাবোরেশন থেকে, কনসেপ্টটা বুঝলেই হবে। তার মানে হচ্ছে নিয়ার টার্ম যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা মোর ডিটেল করে ফেলি, যেগুলো এখনই কাজ করতে হবে, বাকিগুলো আমরা যখন সময় আসবে তখন আমরা ডিটেল ডান করব। প্রজেক্টে কিন্তু আমরা অনেক কাজ এভাবে করি, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে রোলিং ওয়েভ প্ল্যানিং। অলরাইট, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ এরপর আমি আরেকটু ডিপে যাব। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ভাইয়া একটা জিনিস, এই যে ওয়ার্ক প্যাকেজ যে করবো, এটা মানে কোন জায়গাটাতে গিয়ে বুঝবো যে এটা এখন ওয়ার্ক প্যাকেজ লেভেলে চলে আসছে? রাইট, এটা একটা ভালো কোশ্চেন। সেটার জন্য আমি যেমন 100% রুল বললাম, এরকম আর একটা রুল আমরা অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে যে একটা মনে রাখবেন, আমরা প্রথমে কিন্তু আমি ডাব্লিউবিএস পড়ানোর শুরুতে বলছিলাম যে ডাব্লিউবিএস হচ্ছে আমরা প্রজেক্টকে ভেঙে ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করি যাতে প্রজেক্টটা সহজে ম্যানেজ করা যায়। এখন একটা জিনিস খেয়াল করেন, দুইটা ওয়ার্ড আমরা ইউজ করি না, একটা হচ্ছে ম্যাক্রো ম্যানেজ, মাইক্রো ম্যানেজ, একটা শব্দ ইউজ করি না আমরা। মাইক্রো ম্যানেজ কি ভালো? মাইক্রো ম্যানেজ কি ইজি? মাইক্রো ম্যানেজ কিন্তু টাফ। আমরা চাচ্ছি ডাব্লিউবিএস করার জন্য যাতে আমরা মানে ভালো মতো ম্যানেজ করতে পারি, ম্যানেজেবল হয়। এখন যদি আমরা ইচ্ছা মতো খালি ব্রেকডাউন করতে থাকি 7টা-8টা লেভেল কোনো কারণ ছাড়া, একদম ছোট ছোট ব্রেকডাউন করলাম, যেটা করতে 1 ঘন্টাও লাগবে না, 2 ঘন্টাও লাগবে না, তাহলে কি হবে? সেটা কি ম্যানেজেবল হবে? সেটা কিন্তু আনম্যানেজেবল হয়ে যাবে। এই জন্য একটা গাইডলাইন বা রুল হচ্ছে যে স্টেজে গিয়ে আপনি দেখবেন, কি দেখবেন? আমি একটু এখানে এত জঙ্গলের মতো হয়ে গেছে দেখতেছি, অন্য একটা কালার ইউজ করি। যেখানে গিয়ে আপনি খেয়াল করবেন যে এই ওয়ার্ক প্যাকেজটা জানতে পারবেন, মানে ক্লিয়ারলি ইউ ক্যান এস্টিমেট অর ভিজুয়ালাইজ যে এই ওয়ার্ক প্যাকেজটা করতে কি পরিমাণ কস্ট লাগবে, কি পরিমাণ টাইম লাগবে, কি পরিমাণ রিসোর্স লাগবে, ঠিক আছে, এবং কি কি রিস্ক থাকতে পারে। এই ধরনের মেজর জিনিসগুলো যেখানে আপনি একদম ক্লিয়ারলি এস্টিমেট করতে পারেন, তাহলে এরপরে আর ব্রেকডাউন করার দরকার নেই। আপনার টিম যে স্টেজে গিয়ে এটার কস্ট, টাইম, রিসোর্স রিকোয়ারমেন্ট, রিস্ক, কোয়ালিটি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারে, তার নিচে আর যাওয়ার দরকার নেই, ওই স্টেজে আপনি থেকে যাবেন। কারণ এরপর যদি খালি ভাঙতেই থাকেন তাহলে কিন্তু এক্সেসিভ ডিকম্পোজিশন ইজ নট গুড, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ব্যাপারটা ঘটালাম, আমরা প্রজেক্টটাকে ভেঙে ব্রেকডাউন করতেছি, এটাকে কি বলা হয়? এই ব্যাপারটাকে বলা হয় ডিকম্পোজিশন। এই টার্মটা একটু মনে রাখেন, কারণ এই যে আমরা এখন কি করতেছি, ডাব্লিউবিএস তৈরি করে, ক্রিয়েট ডাব্লিউবিএস এর মেইন টুলই হচ্ছে ডিকম্পোজিশন। এটা হচ্ছে মেইন টুল। তার মানে বড় কাজগুলোকে ভেঙে আমরা ডিকম্পোজ করে ছোট ছোট ম্যানেজেবল কম্পোনেন্ট তৈরি করি। আচ্ছা, এইবার আসেন এখন একটা এক্সাম্পলে আমরা আসি, যে আমরা এখানে কি বললাম দেখেন, আমরা কিন্তু এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা স্কোপ চ্যাপ্টারের আলোচনা। তার মানে আমরা ডাব্লিউবিএস তৈরি করে ফেললাম, এই পর্যন্ত স্কোপের কাজ। এরপরে আমি একটু আগে শুরুতেই বলছিলাম যে ডাব্লিউবিএস এত গুরুত্বপূর্ণ যে ডাব্লিউবিএস থেকে কিন্তু আমরা যেমন স্কোপটা ফাইনালাইজ করে ফেললাম, ডাব্লিউবিএস এ কোনো কম্পোনেন্ট নাই, তার মানে সেটা কি? সেটা প্রজেক্টেও কিন্তু নাই, ঠিক আছে? তার মানে সব কিছুকে এখানে নিয়ে আসতে হবে। যদি এখানে কোনো কিছু বাদ দেন তার মানে আসলে সেটা প্রজেক্টেও নাই। আচ্ছা, এখন দেখেন ডাব্লিউবিএস হচ্ছে একদম কোর প্রজেক্ট ম্যানেজমেন্টের। কেন কোর? আমরা এখন কিন্তু বের করে ফেলছি যে আমাদের ওয়ার্ক প্যাকেজ হচ্ছে এটা, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ প্রজেক্টে। এবং দেখেন এই একটা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, যে একটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা কি করছি, 3টা টাস্ক তৈরি করছি। ওয়ার্ক প্যাকেজ শব্দটার অর্থ কি?
বাংলা অর্থ কি করবেন ওয়ার্ক প্যাকেজ বাংলা? ওয়ার্ক প্যাকেজ হচ্ছে যে টাস্কিং এর পরে যেখানে আর ব্রেকডাউন হয় নাই সেই টাস্কিং গুলো একসাথে হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। না, ওয়ার্ক প্যাকেজ মানে হচ্ছে মানে আমরা কিন্তু এখন টাস্কে যাই নাই, ওয়ার্ক প্যাকেজ কিন্তু এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ, মানে এটার আর আন্ডারে যখন কিছু আমরা কাজ থাকবে। হ্যাঁ, ওয়ার্ক প্যাকেজ মানে কাজের প্যাকেজ, তাই না? একটা প্যাকেজ যার Right. মধ্যে কাজ আছে। সো আমরা শিডিউল চ্যাপ্টারে গিয়ে কি করি জানেন? শিডিউল চ্যাপ্টারে গিয়ে আমরা এই যে যে কাজটা আমি এখানে আপনাদের দেখাইছি ফর এক্সাম্পল, সেটা করাই শিডিউল চ্যাপ্টারে। তার মানে সার্ভে ওয়ার্ক প্যাকেজটা করার জন্য আমার কি কি টাস্ক লাগবে সেটাকে আইডেন্টিফাই করা। বুঝতে পারছি? সেই প্রসেসটাকে বলা হয় ডিফাইন অ্যাক্টিভিটিস। তার মানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের আমি ডিফাইন অ্যাক্টিভিটিস করব যে এই কাজটা সাকসেসফুলি ডেলিভার করতে আমার কি কি টাস্ক লাগবে। তাহলে এই টাস্কগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি, একটা জিনিস মনে রাখেন, পিএমবকে বলা হয় অ্যাক্টিভিটিস, টাস্ককে বলা হয় না। এবং স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করব শিডিউল চ্যাপ্টারে, যে শিডিউল চ্যাপ্টারে বলা হয়েছে যে আমরা টাস্ক না বলে আমরা অ্যাক্টিভিটি বলবো। পিএমআই আসলে অ্যাক্টিভিটি শব্দটা বেশি ইউজ করে। তাইলে আমরা কি করতেছি, একটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে টাস্ক তৈরি করতেছি, ঠিক আছে? এবং যেটা কাজ হচ্ছে শিডিউল চ্যাপ্টারে গিয়ে করবো আমরা, যদি আমি এখানে দেখাইছি। এখন আমি এটা একটু ডিলিট করে ফেলি, হ্যাঁ, সেভ করে রাখছি, আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা ডিলিট করি, তাহলে আমার জন্য একটু ইজি হবে। খুবই ক্লামজি হয়ে গেছে। আমরা কোথায় আছি দেখেন, সার্ভেতে আছি। আমি একটা কম্পোনেন্ট নিয়ে আলাপ করতেছি, সার্ভে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ। এটাকে ভেঙে কি কি করছিলাম কারো মনে আছে? একটা হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গুলোকে আইডেন্টিফাই করছিলাম, তাই না? আইডেন্টিফাই রিকোয়ারমেন্ট, যে আমাদের কি পরিমাণ লোকজন, সেই অনুযায়ী আমাদের কি ফ্যাসিলিটিস থাকবে সেটা আইডেন্টিফাই করা। তারপর সেকেন্ড কি ছিল, যে আমরা সার্চ করা যে কি কি অ্যাভেলেবল ভেন্যু আছে। তারপর আমরা বলছিলাম এক্সপ্লোর করা, ঠিক আছে? তারপর আমরা কি বলছিলাম, যে এটাকে ফাইনালাইজ করা। সো আপনারা একটু খেয়াল করেন, আগের যে আমি ইয়াটা ইউজ করলাম সেখানে সব জায়গায় কিন্তু আমি নাউন ইউজ করছি, আর এখানে কিন্তু আমি সব জায়গায় আইডেন্টিফাই ভেন্যু, তারপরে সার্চ ভেন্যু, এক্সপ্লোর ভেন্যু, ফাইনালাইজ ভেন্যু, সব জায়গায় আমি কি করতেছি, ভার্ব ইউজ করতেছি। হ্যাঁ, কেন? কারণ এগুলোকে আমি এখন টাস্কে চলে আসছি। ওয়ার্ক প্যাকেজ হচ্ছে নাউন বা জিরান দিয়ে প্রেজেন্ট করা হয়। এটা একটা মানে রুল অফ থাম, এটা কোনো ইয়া না যে এটা করতেই হবে, হ্যাঁ, কোনো ইয়া না, কিন্তু করলে আসলে রিডেবিলিটি বাড়ে এবং অনেক প্রফেশনাল দেখে ব্যাপারটা। সো এখন দেখেন, এই যে আমরা 4টা টাস্ক আইডেন্টিফাই করছি এবং আমরা দেখলাম যে এইটাই 4টাই আমাদের লাগবে। এই 4টাই যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে আমরা 100% সার্ভে হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন, খেয়াল করেন, এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আমরা কি বলতে পারবো না যে আইডেন্টিফাই সার্ভে করার জন্য আমাদের কত সময় লাগবে বের করা যাবে? যে এটা করতে কত সময় লাগবে, সে 4 ঘন্টা লাগবে। তারপরে রিকোয়ারমেন্ট সবাই মিলে মিটিং টিটিং করলাম, করে একটা 4 ঘন্টার মিটিং সেট করে আমরা করে ফেললাম এটা। তারপরে কি করতে হবে, সার্চ করতে হবে। সেটা কিন্তু আমরা 2-3 দিনে একটা সময় নিতে পারি, যে আমরা বিভিন্ন জনকে দায়িত্ব দিলাম তোমরা সার্চ করো, বা এখন তো যেহেতু গুগল আছে, ইন্টারনেট আছে, আমরা হয়তো আধা ঘন্টায় করে ফেলতে পারি এটা। তারপর আমি জাস্ট বোঝার জন্য বললাম যেটা আমরা একদিন সময় নিলাম 8 আওয়ার্স। তারপরে এক্সপ্লোর করব, তারপর আমরা একদম ফিজিক্যালি ভিজিট করব, এখান থেকে আসলে প্রায়োরিটাইজ করব। সার্চ করে হয়তো 5টা ভেন্যু পাইছি, প্রায়োরিটাইজ করে আমরা 3টা ভেন্যুতে কি করলাম, এক্সপ্লোর করলাম। তাহলে যদি আমরা ফিজিক্যালি এক্সপ্লোর করতে যাই, তাহলে হয়তো আমাদের হয়তো 2 দিন লাগতে পারে। তার মানে কি 16 আওয়ার্স লাগবে, রাইট? আর ফাইনালাইজ করতে সবাই মিলে মিটিং করে আমরা 3 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 ঘন্টার একটা মিটিংয়ে ফাইনালাইজ করে ফেললাম, 1 আওয়ার। খেয়াল করছেন সবাই? তাহলে আমরা এখন টাস্ক থেকে ইজিলি বের করতে পারছি না শিডিউল, যে কত সময় লাগবে প্রতিটা কাজ করতে। এখন এই শিডিউলগুলোকে আমরা যোগ যদি করি, আমি সিম্পলি যোগ বলতেছি, আসলে যোগ হয় না, হ্যাঁ, আর অনেক কিছু হয়, আমি জাস্ট সিম্পলি যোগ বলতেছি। তাহলে এখন যদি আমরা এই আওয়ার গুলো জানি এই প্রতিটা টাস্কের, তাহলে আমরা কি বলতে পারবো না সার্ভে করতে কত সময় লাগবে? পারবো? মানে টাস্কিং অ্যাক্টিভিটিস গুলো চলে আসলে ভাই, তারপরে ভাই শিডিউলিং বা কত টাইম লাগবে এটা ইজিয়ার আর কি। হ্যাঁ, মানে আমি তো অলরেডি এখন টাইম কিন্তু বের করে ফেলছি, টাস্ক বের করলাম, তারপর প্রতিটা টাইম বের করছি আমি। এখন যদি এই 4টা টাইমকে আমরা হ্যাঁ যোগ করি, মানে সিম্পল ভাবে বলতেছি আমি, এগ্রিগেট করি, তাহলে আমি পারবো না সার্ভের কত সময় লাগবে, পারবো না। যেমন এখানে 4 আর 8 12, 12 আর 16 28 আর 29, তার মানে 29 আওয়ার্স এর মধ্যে আমাদের সার্ভেটা কমপ্লিট হবে।
সার্ভে ছিল এখানে, আরেকটা কি ছিল? এটা তো ভেন্যুর আন্ডারে, তাই না? সার্ভের পাশে একটা ছিল, ট্রান্সপোর্ট, হ্যাঁ না, সার্ভের ভেন্যুর আন্ডারে দুইটা ছিল না? সার্ভে আর একটা কি রাখছিলাম আমরা? বুকিং, বুকিং বোধহয় এরকম কিছু বুকিং একটা। কনফার্মেশন। বুকিং এরকম একটা ছিল। আচ্ছা যাই, তাই দেখেন আমরা সার্ভের কিন্তু সময়টা পেয়ে যাচ্ছি। এবার যদি বুকিং এর ব্রেকডাউন করি এবং তার আওয়ারটা যদি বের করি, তাহলে এটা সময় পাবো না, ডিউরেশন পাবো না? পেয়ে যাব। তার মানে এটা কিসের আন্ডারে ছিল? ভেন্যুর আন্ডারে। তাহলে এই দুইটা যদি আমরা এখন মিলাই, তাহলে আমরা কি ভেন্যুর এস্টিমেট পাবো না? হ্যাঁ, ভেন্যুর শিডিউল পেয়ে যাব। এইভাবে যদি আমরা মানে বটম আপ অ্যাপ্রোচে এগ্রিগেট করতে থাকি, তাহলে কিন্তু আমরা প্রতিটা কম্পোনেন্টের প্রতিটা ওয়ার্ক প্যাকেজের টাইম বের করতে পারবো, রাইট? এবং তার প্যারেন্টের টাইম বের করতে পারবো। এভাবে যদি আমরা সবগুলো উপর দিকে যোগ করতে থাকি, আমি যোগ সিম্পলি বলতেছি, কিন্তু আসলে নেটওয়ার্ক ডায়াগ্রাম ইউজ করতে হবে, এবং আমরা তো অনেকে জানি যে ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করতে হবে, সেটা আমরা পরে দেখবো। তাইলে আমরা কিন্তু এইভাবে যদি বটম আপ অ্যাপ্রোচে এগ্রিগেট করতে থাকি, উপর দিকে যেতে থাকি, তাহলে কিন্তু আমরা হোল প্রজেক্টের টাইম বের করে ফেলতে পারবো, যে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি করার জন্য, অ্যারেঞ্জমেন্টের জন্য কি পরিমাণ সময় লাগবে। পারবো না? শান্ত, আমরা পারছি প্রজেক্টের শিডিউল বের করতে? জি ভাই। সো তার মানে কি বুঝলাম আমি, যে ডাব্লিউবিএস থেকেই কিন্তু ডাব্লিউবিএস হচ্ছে বেস, যার থেকে আমি আসলে যেমন স্কোপ ঠিক করলাম, এখন আমরা সেখান থেকে শিডিউল বের করতে পারছি। এখন আসি ডাব্লিউবিএস থেকে আমরা কিভাবে রিসোর্স এবং কস্ট বের করতে পারি। দেখেন, এই যে আইডেন্টিফাই কি বললাম, রিকোয়ারমেন্ট। তাহলে এইটা করার জন্য কি কি রিসোর্স লাগবে, কাদেরকে আমরা ইনভলভ করবো? এখানে পিপল লাগতে পারে, কিছু ম্যাটেরিয়াল লাগতে পারে, ঠিক আছে, কিছু ম্যাটেরিয়াল লাগতে পারে। তাহলে আমরা রিসোর্স আইডেন্টিফাই করতে পারছি না এই টাস্কের, যে এই কিছু পিপল আবার লাগবে আমাদের, আর কিছু ম্যাটেরিয়াল লাগবে। আবার আমরা বললাম সার্চ, কি বললাম এটা, সার্চ ভেন্যু। সার্চ ভেন্যু করতে কি লাগবে আমাদের? তার মানে আমাদের হয়তো হ্যাঁ ম্যান আওয়ার লাগবে, পিপল লাগবে, আর আমাদের যাই না ফ্রি ইন্টারনেট হতে পারে বা পিসি হতে পারে, যাই হোক কোনোভাবে আমরা সার্চ করলাম, বা ফিজিক্যালি যদি সার্চ করি তাহলে আরো সময় লাগবে। তো আমি জাস্ট কি কি থাকে আসলে, রিসোর্স মানে কিন্তু দুইটা জিনিস থাকে। তাহলে এখানে রিসোর্স তো আমরা কিন্তু ইজিলি বের করতে পারছি। রিসোর্স দুইটা টাইপ হয় মেইনলি, একটা কি পিপল, আর একটা কি ম্যাটেরিয়াল। হ্যাঁ, যেটাকে আমরা বলি পিপল রিসোর্স, একটা বলি ফিজিক্যাল রিসোর্স বা ম্যাটেরিয়াল রিসোর্স। আর এর বাইরেও কিছু কি থাকে যেটাকে আমরা ডাইরেক্টলি কস্ট বলি। এরকম কেউ এক্সাম্পল দিতে পারবেন, যেটা ম্যাটেরিয়ালও না, পিপলও না, এরকম কোন কস্ট কোন একটা টাস্কের সাথে? ফিজিক্যালি যেতে হলে ট্রান্সপোর্টেশন কস্ট এড হতে পারে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন কস্ট, বা হোটেলে গিয়ে থাকতেছেন সেটার কস্ট। সো এই যে রেন্ট, রিফ্রেশমেন্ট, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, যেগুলা হচ্ছে ডাইরেক্টলি ম্যাটেরিয়াল না, আবার কি পিপলও না, সেগুলোকে আমরা বলতেছি ডাইরেক্ট কস্ট। সো আমরা কিন্তু দেখেন প্রতিটা টাস্কের জন্য আমরা রিসোর্স আইডেন্টিফাই করতে পারতেছি। হ্যাঁ, এখন দেখেন এই রিসোর্সের যদি আমরা কস্ট জানি, যে এই পিপল এখানে 4 জন মানুষ কাজ করবে, 4 পিপল, এবং কয় ঘন্টা কাজ করবে আমরা আগেই আইডেন্টিফাই করছি, 4 ঘন্টা কাজ করবে। এবং আমরা যদি জানি যে 4 জনের কস্ট হচ্ছে পার আওয়ার $50, ঠিক আছে, আর ম্যাটেরিয়াল ধরেন যে আমাদের $100 ম্যাটেরিয়াল লাগবে, তাহলে এখন আমাকে বলেন এই আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস এটা করতে কত টাকা লাগবে? 300। হ্যাঁ, 4 50 হচ্ছে 200, আবার 4 ঘন্টা, 100। তাহলে 800, 800 আর হচ্ছে 100, তার মানে হচ্ছে 900 লাগতেছে। খেয়াল করেন, তাহলে আমাদের এটা করতে $900 লাগতেছে। খুবই ইন্টারেস্টিং। এভাবে যদি আমরা এইটার রিসোর্স আইডেন্টিফাই করি এবং তাদের যদি আমরা কস্ট বা রেটটা জানি, যেহেতু অলরেডি আওয়ার জানি, আওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ রেট জানলেই হবে না, আওয়ারটা জানতে হবে, তাই না? কারণ আওয়ারের সাথে মাল্টিপ্লাই করে নরমালি আমরা কস্টটা পে করি। তাহলে কি হবে, এখানে কিন্তু আমরা সে এটা ধরেন $1000 পেলাম, ঠিক আছে। এভাবে এটাও যদি আমরা ব্রেকডাউন করে রিসোর্স এবং ম্যাটেরিয়াল এবং ফিজিক্যাল রিসোর্স বের করি, তাহলে হয়তো আমরা পেলাম $500। তাহলে এখন যদি আমরা সব এগ্রিগেট করি 900, 1000, 500, তাহলে কত পাচ্ছি আমরা সার্ভের কস্টিং? আচ্ছা, এটা নিয়ে আসে নাই, এটা ধরেন 200, তাহলে কত হলো? 1500, 2400, $2600। বুঝতে পারছেন? তাহলে আমাদের সার্ভে করতে $2600 খরচ হবে। এইভাবে যদি আমরা এখন পাশেরটা বের করতে চাই বুকিং, তাহলে তারও কিন্তু আমরা কস্ট পেয়ে যাব। এইভাবে আমরা ভেন্যুর টোটাল যোগ করলে ভেন্যুর কস্ট পেয়ে যাব।
এভাবে বাকি যে কম্পোনেন্ট গুলো ছিল যেগুলো আমি এখানে দেখাচ্ছি না, ট্রান্সপোর্টেশন, ফুড, হ্যাঁ, তারপরে পার্টিসিপেন্টস, সবগুলোই কিন্তু এইভাবে যদি আমরা রিসোর্স এবং কস্ট রেটটা জানি, উই ক্যান ইজিলি ক্যালকুলেট কস্ট ফর এভরি টাস্ক, এবং সেটাকে এগ্রিগেট করে উই ক্যান ক্যালকুলেট কস্ট অফ এভরি ওয়ার্ক প্যাকেজ। আর সব ওয়ার্ক প্যাকেজের কস্ট যদি আমরা এগ্রিগেট করি তাহলে কিসের কস্ট পাবো? ফুল প্রজেক্টের কস্ট। ফুল প্রজেক্টের কস্ট পাবো। সো দিস ইজ দ্য বিউটি অফ ডাব্লিউবিএস। যদি আপনি ডাব্লিউবিএসটা ভালো মতো করতে পারেন তাহলে আসলে আপনার শিডিউলিং এ খুবই চমৎকার করতে পারবেন এবং কস্টিং এ খুব চমৎকার হবে। ঠিক আছে? সো ভাই এটা আমার কিন্তু একটা কোশ্চেন ছিল। পিএমআই এর অ্যাপ্রোচ। হ্যাঁ, বলো। ভাই এই জিনিসগুলো ফ্যাসিলিটি করার জন্য যদি আন্ডার টেবিল মানি দেওয়া লাগে সেগুলো আমি কোথায় অ্যাড করব? প্রতিটা টাস্কের সাথে সাথে করে অ্যাড করে নিব? সেটা ওইভাবে রিস্ক Cost মানে হিসেবে অ্যাড করতে হবে, অবশ্যই কস্ট হিসেবে। আচ্ছা, মানে ওটাকে আলাদা ডায়াগ্রামে করব নাকি এইটার মধ্যেই প্রতিটার সাথে? যেমন ফর এক্সাম্পল সার্চিং এ দেখা গেল যে আমি ওখানকার লোকাল যে ব্রোকার আছে এদেরকে ব্যবহার করলাম, যেটা মানে বাই দ্য বুক হয়তো বা নাই, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে ওই ভেনু হায়ার করার ক্ষেত্রে, সেনাকুঞ্জে হায়ার করার ক্ষেত্রে ফর এক্সাম্পল স্টেশন কমান্ডারকে একটা বড় গিফট দিলাম, ঠিক আছে। মানে এরকম, মানে এই জিনিসগুলো কি এইটার প্রতিটা টাস্কের সাথে সাথে অ্যাড করা যাবে নাকি আলাদা করে মানে করতে হবে? এটা ঠিক নাই, এগুলো আসলে আমরা একটা এমনি করতেছি, কিন্তু এটা অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করতে পারে যে টাস্ক ওয়াইজ হবে নাকি আমরা একটা থোক বরাদ্দ করব, যে একটা স্পিড মানি এই আচ্ছা। প্রজেক্টে এতে লাগতে পারে সেটা আমরা আলাদা করে রাখলাম। মানে বাংলাদেশের পার্সপেক্টিভ বলতেছি। এমনি একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্রাইবারি, স্পিড মানি, এই সমস্ত জিনিসের যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে অলওয়েজ আপনাকে ফ্রেস্তার অ্যাঙ্গেলে দেখতে হবে আর কি। হ্যাঁ, অ্যাঞ্জেল, যে আপনি এগুলো কিছুই জানেন না, জি ভাই। আপনি এমন একটা ওয়ার্ল্ডে কাজ করেন যেখানে পারফেক্ট ওয়ার্ল্ড। সো সেইভাবে আনসার দিতে হবে, কিন্তু তাহলে কিন্তু আপনার মানে অ্যান্সার ভুল হবে। কারণ ইথিক্স এর বসে কোড অফ ইথিক্স কিন্তু পড়তে হবে, সেখানে এই কথাগুলো বলা আছে। কোনো ব্রাইবারি নেওয়া যাবে না, কাউকে কোনো গিফট দেওয়া যাবে না, এগুলো কিন্তু সুন্দরভাবে বলা আছে ওখানে। সো সেগুলা যদি প্রশ্ন আসে তাহলে অলওয়েজ আপনাকে এটার অ্যান্সার কারেক্ট করার একটাই উপায় আমি দেখছি, সেটা হচ্ছে আপনাকে ভাবতে হবে পারফেক্ট ওয়ার্ল্ডে আছেন এবং ইউ আর অ্যান অ্যাঞ্জেল, তাহলে আপনার অ্যান্সার কারেক্ট হবে। সো দেখেন, ডাব্লিউবিএস এর উপর বেস করে কিন্তু আমাদের যে বাকি সব চ্যাপ্টার, স্কোপ, তারপরে শিডিউল, কস্ট, সব কিন্তু ডাব্লিউবিএস এর উপর বেস করে, এবং এখান থেকে কিন্তু আমরা কোয়ালিটিও আইডেন্টিফাই করতে পারি, তাই না? ওয়ার্ক প্যাকেজের লেভেলে কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারি, রিস্ক আইডেন্টিফাই করতে পারি, টাস্ক লেভেলে বা ওয়ার্ক প্যাকেজ লেভেলে। তার মানে দেখেন, এইটার উপর বেস করে কিন্তু উই ক্যান ডু আদার নলেজ এরিয়া জব অফ আদার নলেজ এরিয়াস, এবং মেজর মেজর কাজ আমরা করে ফেলতে পারছি। সো সেই জন্য আসলে ডাব্লিউবিএস প্রতিটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বইয়ে দেখবেন যে আছে, এবং এইটা আসলে খুবই প্রায়োরিটি দেওয়া হয় আর কি। এখন আমরা সবচেয়ে যেটা রিপ্রেজেন্টেশন করা হয় ডাব্লিউবিএস কে, সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডায়াগ্রাম, যেটা আমরা এতক্ষণ দেখলাম। কিন্তু আসলে আমরা প্র্যাকটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? এটা একটা এক ধরনের প্রেজেন্টেশন, হায়ারার্কি, তাহলে সহজে ব্রেকডাউনটা বোঝা যায়, গ্রাফিক্যালি দেখা যায়। কিন্তু সবচেয়ে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আউটলাইন, তাই না? এই যে প্রজেক্ট লিখি, তারপর আমরা এখানে একটা ভেন্যু লিখি আউটলাইন করে, তারপর ভেন্যুর আন্ডারে থাকে, রাইট? তারপর আবার আমরা চলে আসি ট্রান্সপোর্টের আন্ডারে আবার আমরা ওয়ার্ক প্যাকেজগুলো দিই। এইভাবে যে আমরা ইন্ডেন্ট করে যে আমরা বানাই না, হয় গ্যান চার্টে বানাই, মাইক্রোসফট প্রজেক্টে কিন্তু এটা ইউজ করে, ইন্ডেন্ট করে, কিংবা আমরা কিন্তু ওয়ার্ড কিংবা এক্সেলে বানাই কোন কম্পোনেন্টের আন্ডারে কোন কম্পোনেন্ট, কোন কোন টাস্ক, কোন কোন ওয়ার্ক প্যাকেজ। আমরা হয়তো এই নামগুলো ইউজ করি নাই, কিন্তু এমন কোনো প্রজেক্ট নাই যেখানে আমরা এই ধরনের কাজ করি নাই। এইভাবে করে কিন্তু কাজগুলো করছি, না হয়তো কাজ করা যাবে না। সো সেইটাকে আসলে খুবই বুকিশ নলেজ, মানে বুকিশ কথাবার্তা বা প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ আমরা দেখলাম যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডটা কি, বুঝতে পারছেন? সো দিস ওয়াজ এ লং ডিসকাশন। আমার মনে হয় আমরা বুঝতে পারছি। ভাই অনেক ভালো ছিল জিনিসটা। হ্যাঁ, এটা ইমিডিয়েটলি ইউজ করা শুরু করেন, দেখবেন যে খুবই চমৎকার ভাবে প্রজেক্টের অনেক কিছু সলভ করে ফেলতে পারবেন আর কি। এবং এটা আসলে পিএম এর একটা গাইডলাইন, যে এইভাবে আসলে আমাদেরকে করতে হবে। অলরাইট, সো আমরা তো অনেক সময় শেষ করে ফেললাম, আমরা জাস্ট চ্যাপ্টারটা শেষ করি। হ্যাঁ, আমার মনে হয় বেশি নাই, কারণ আমি মেইন আলোচনা করে ফেলছি। সো ওয়ার্ক পয়েন্ট স্ট্রাকচার আমরা বুঝে গেছি, যেখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এই যে ওয়ার্ক প্যাকেজ। হ্যাঁ, কেন ওয়ার্ক প্যাকেজ খেয়াল করছেন তো? কারণ এর নিচে আর কোনো চাইল্ড নাই। ভাই স্লাইড আসে নাই ভাই। ও সরি, ঠিক আছে,
আমরা এই যে ডেফিনেশন এবং আমরা সবকিছু দেখলাম, এরপরে আমরা যেখানে একটা এক্সাম্পল দিচ্ছি পিএমআই, দেখেন এই যে প্রজেক্টটাকে আমরা ব্রেকডাউন করছি এবং এখানে যে লাস্ট এটার নিচে ওয়ার্ক প্যাকেজ, ঠিক আছে, এর নিচে কোনো চাইল্ড নাই, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। কোড অফ অ্যাকাউন্টস মনে আছে না? কোড অফ অ্যাকাউন্টস যেটা আমরা একটু ওয়ার্ক প্যাকেজ লেভেলে রাখি না, তার চেয়ে একটু বড় লেভেলে রাখি। আর ডাব্লিউপিএস ডিকশনারি, ডাব্লিউপিএস ডিকশনারি কথাটা আমি বলি নাই। এই যে আমরা এখানে এই যে ডান দিকে যে ওয়ার্ক প্যাকেজটা আমরা দেখতেছি, এই যে এখানে আমরা দেখতেছি না, এটা তো ডাব্লিউপিএস, রাইট? এখন প্রতিটা ওয়ার্ক প্যাকেজ আসলে কি মিন করে এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ডিটেলটা কিন্তু নাই, তাই না? এটা তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এখন আমি যখন বলতেছিলাম যে সার্ভে, কিংবা বললাম যে সার্ভের নিচে হচ্ছে আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস, ভেন্যু রিকোয়ারমেন্টস, কিংবা সার্চ ভেন্যুস, এই সার্চ ভেন্যুর ডিটেলটা থাকে হচ্ছে ডাব্লিউপিএস ডিকশনারিতে ডকুমেন্ট আকারে। তার মানে এই সার্চ ভেন্যু যে আমাদের, আমি একটু ওয়ার্ক প্যাকেজ লেভেলই থাকি, ওয়ার্ক প্যাকেজ কি হবে, আমাদের ছিল সার্ভে, তাহলে সার্ভে কোড অফ অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার কি, তার মানে তার বাজেটটা কোথা থেকে আসতেছে। এই যে সার্ভে বলতে আমরা কি বুঝতেছি, সেই কাজটার ডেসক্রিপশন, এবং এই পার্টিকুলার কাজটার আমরা দেখেন সার্ভে বলতেছি, কিন্তু আমি সার্ভে দিয়ে বোঝাচ্ছি আপনাদের। সার্ভে ওয়ার্ক প্যাকেজটার আমরা কি তৈরি করার চেষ্টা করতেছি, ডাব্লিউপিএস ডিকশনারি। কারণ সার্ভেতে কিন্তু গ্রাফিক্যাল, ওখানে কিন্তু ডিটেলটা নাই, ডিটেলটা আমরা একটা ডকুমেন্টে লিখি যেটার মধ্যে এই ফিল্ডগুলো থাকে। এটা কিন্তু আপনারা একটু, আপনাদেরকে দিচ্ছি আমি, স্টুডেন্টদের জন্য কিন্তু কিছু স্যাম্পল ফাইল দিছে, একটা জিপ ফাইল মধ্যে আপনাদের শেয়ার করছি, কেউ রিকল করতে পারছেন? স্টুডেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য পিএমআই অনেকগুলো টেমপ্লেট দিছে স্যাম্পল, কারো মনে আছে নাকি দেই নাই? ভাই একটা চিফ ফাইল দিয়েছিলেন মনে হয়, যতটুকু মনে পড়ে, কিন্তু আরেকবার দিয়েন। আচ্ছা, আরেকবার দেবো, ওইটা খুলে দেখবেন যে ওখানে কিন্তু আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি স্টার্টিং দা প্রজেক্ট। দেখবেন যে ফোল্ডার করা আছে স্টার্টিং দা প্রজেক্ট, ওখানে কিন্তু এই জিনিসগুলো আছে, ডাব্লিউপিএস ডিকশনারি স্যাম্পল দেওয়া আছে এবং আরো অনেকগুলো ডকুমেন্ট আছে, সেগুলো কিন্তু দেখতে হবে সাইড বাই সাইড। সো তাহলে কি দেখেন, এটা কিন্তু একটা চমৎকার জিনিস, ডাব্লিউপিএস ডিকশনারিতে আপনি সব লিখতেছেন, কোড অফ অ্যাকাউন্ট আইডেন্টিফায়ার, ডেসক্রিপশন কি, তারপর আবার এইটার অ্যাজাম্পশন কনস্ট্যান্ট লিখতেছেন। খেয়াল করছেন? আমরা কিন্তু চার্টারে করছিলাম হাই লেভেল কনস্ট্যান্ট, স্কোপে করছিলাম প্রজেক্ট, টোটাল প্রজেক্টের অ্যাজাম্পশন এন্ড কনস্ট্যান্ট, আর এখানে আমরা কোথায় করতেছি দেখছেন, আরো গ্র্যানুলার লেভেলে যাচ্ছি। ডাব্লিউপিএস ডিকশনারিতে আমরা একটা ওয়ার্ক প্যাকেজের অ্যাজাম্পশন এন্ড কনস্ট্যান্ট করতেছি, তারপরে এই ওয়ার্ক প্যাকেজটা কে করবে, কোন ডিপার্টমেন্ট করবে বা কোন টিম করবে, এর মধ্যে কোনো শিডিউল মাইলস্টোন আছে কিনা। ওয়ার্ক প্যাকেজটা বড় হতে পারে, যার মধ্যে আবার মাইলস্টোন থাকতে পারে। তারপরে অ্যাসোসিয়েটেড শিডিউল অ্যাক্টিভিটিস, তার মানে ওয়ার্ক প্যাকেজটা ব্রেকডাউন করে যখন আমরা অ্যাক্টিভিটিস বানাবো, সেই অ্যাক্টিভিটিগুলো কি কি, সেটা হচ্ছে শিডিউল অ্যাক্টিভিটিস। কি কি রিসোর্স লাগবে, খেয়াল করছেন? তারপরে কত টাকা লাগবে এটা করতে, ওই যে আমি একটু আগে দেখালাম কিভাবে কোয়ালিটি কি কি লাগবে ওই ওয়ার্ক প্যাকেজ রিলেটেড। আমি বললাম যে আমরা ইচ্ছা করলে কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারি, রিস্ক আইডেন্টিফাই করতে পারি, যে যেরকম ভাবে ইউজ করতে পারে আর কি এটাকে। তারপরে এই ওয়ার্ক প্যাকেজটা কাস্টমার যে বুঝে নেবে সেটার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি, বুঝতে পারছি? এটাও কিন্তু লেখা থাকবে 1 2 3, এই চারটা ক্রাইটেরিয়া মিট করলে কাস্টমার এই ওয়ার্ক প্যাকেজটাকে বা এই ডেলিভারেবলটাকে অ্যাকসেপ্ট করবে। তারপর টেকনিক্যাল রেফারেন্স যদি কোনো থাকে, এবং যদি কন্ট্রাক্টের সাথে কোনো থাকে, কাউকে কাজটা দিচ্ছেন বা ইয়ে করবেন, তাহলে সেই এগ্রিমেন্ট ইনফরমেশনটা থাকবে। মানে কি, কোন একটা ওয়ার্ক প্যাকেজকে হয়তো আপনি থার্ড পার্টিকে দিচ্ছেন, তাহলে আপনি লিখে রাখবেন যে এই ওয়ার্ক প্যাকেজটা আমি কি দিছি হচ্ছে এরকম এবিসি ভেন্ডরকে, তাহলে সেটা হচ্ছে আপনার জন্য একটা ওয়ার্ক প্যাকেজ, কিন্তু কাস্টমারের জন্য কি, সেটা যাকে কাজটা দিচ্ছেন ভেন্ডরকে, তার জন্য কিন্তু এটা প্রজেক্ট। আমরা অনেক সময় সার্ভার কিনি না, যে একটা বিরাট সার্ভার কিনলাম, তাহলে কি সার্ভারটা হয়তো আমার হার্ডওয়্যারের মধ্যে একটা ওয়ার্ক প্যাকেজ ছিল, কিন্তু যাকে এই যে সার্ভারটা কিনতে দিলাম, ডেলের সার্ভার বা এইচপি সার্ভার, 2টা বা 3টা সার্ভার অর্ডার দিয়েছেন, সেটা কিন্তু ম্যানেজ করা তার জন্য একটা প্রজেক্ট। খেয়াল করছেন? সো ওয়ার্ক প্যাকেজ কিন্তু আপনাকে প্রকিউরমেন্টে হেল্প করতেছে। আপনি প্রকিউরমেন্টে ওয়ার্ক প্যাকেজে রাখবেন যাতে ইজিলি আপনি ওয়ার্ক প্যাকেজটা দিতে পারেন আরেকজনকে, তাহলে ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এই জিনিসগুলো থাকে ডাব্লিউপিএস ডিকশনারিতে। তাহলে খেয়াল করেন, এগুলো লেখার পরে যদি আপনি কোনো যে টিমকে বলেন যে তুমি রেসপন্সিবল, তাকে যদি দিয়ে দেন এটা, যে তোমাকে দিলাম এটা 2 সপ্তাহের কাজ, তাহলে 2 সপ্তাহ পরে কি আপনি ইজিলি এটাকে মানে ভেরিফাই করতে পারবেন না, ভ্যালিডেট করতে পারবেন এবং ইজিলি ফলো আপ করতে পারবেন না অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, তাই না?
সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু WBS ডিকশনারিটা ইউজ করতে পারি। খুবই চমৎকার টুল। এটা ইউজ করলে দেখবেন অনেক কিছু কন্ট্রোল হয়ে যাবে একদম অনেক মানে ডিপ লেভেলে আর কি, ডিটেইল লেভেলে। আচ্ছা, শেষ করি আমরা তাহলে। এরপরে কি আসতেছে আমরা ডিকম্পোজিশন। মনে আছে যে আমরা যে টুলটা ইউজ করলাম সেটা কি বলা হচ্ছে? ডিকম্পোজিশন। পরীক্ষা কিন্তু আসবে ডিকম্পোজিশন। WBS ডিকশনারির ডেফিনিশন দিছি যেটা আমরা একটু আগে দেখলাম। এই যে ডিকম্পোজিশন এক্সাম্পল আমরা দেখছিলাম হায়ারার্কি। আর একটা কি রকম বলছিলাম না? আউটলাইন। এই যে দেখেন এটা আউটলাইন করা। আর তারপর হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট যেটাকে আমি WBS কোড বলছিলাম ওইটাকে বলা হয় কন্ট্রোল অ্যাকাউন্ট। না, এটা হচ্ছে আপনার কন্ট্রোল অ্যাকাউন্টটা হচ্ছে যেটা আমি বললাম যে ফাইন্যান্সের সাথে কানেক্ট থাকে। আর আগে যে আমরা দেখলাম একটা কোড অফ অ্যাকাউন্ট সেটা হচ্ছে আপনার WBS কোড আগেরটা। আচ্ছা, প্ল্যানিং প্যাকেজ বলছি তো আপনাদেরকে না? মনে আছে প্ল্যানিং প্যাকেজ যেটা এখনো আমরা খুলি নাই, এখনো ডিটেলটা জানি না, ঠিক আছে? সেটা হচ্ছে প্ল্যানিং প্যাকেজ। ফিউচার হ্যাঁ, ফিউচার। অলরাইট। এই যে প্ল্যানিং প্যাকেজের ডেফিনেশন আছে, আমি আসলে সব ডিসকাশন ওখানে একটু করে ফেলছি, আপনারা জাস্ট ডেফিনেশনগুলো দেখে নিন। ওয়ার্ক প্যাকেজের ডেফিনেশন অলরেডি উই হ্যাভ আন্ডারস্টুড। দেন প্ল্যানিং ওয়ার্ক ইউজিং এ WBS। এটা কি দিচ্ছে? এখানে জাস্ট আপনারা দেখে নিন, এখানে সব আলোচনা করছি আমি। এরপরে স্কোপ বেসলাইন আসি। স্কোপ বেসলাইন মানে কি? স্কোপ বেসলাইন মানে হচ্ছে যে আমাদের স্কোপটা, আমাদের চ্যাপ্টার শেষ কিন্তু, হ্যাঁ। তার মানে আমরা স্কোপ কি করে ফেললাম? ফাইনালাইজ করে ফেলছি। কি তৈরি করছি? কালেক্ট রিকমেন্ড করছি, করার পরে স্কোপ স্টেটমেন্ট তৈরি করছি এবং স্কোপ স্টেটমেন্টের সাথে আমরা WBS টা তৈরি করছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ স্কোপ। সো এই যে আমরা স্কোপ বেসলাইন হচ্ছে অ্যাপ্রুভ ভার্সন অফ দ্য স্কোপ, যেটা কাস্টমার সাইন আপ করছে বা স্পন্সর বলছে দিস ইজ ফিক্স, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি স্কোপ বেসলাইন। কেন বেসলাইন বলতেছি? কারণ এরপরে এর উপর বেস করে আমরা প্রজেক্টের ডেলিভারি, স্কোপ ডেলিভারি দেবো। এর বাইরেও দেবো না, এর কমও দেবো না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা বেসলাইন। এটার উপর বেস করে আমরা মনিটর করব, ট্র্যাক করব এবং ডেলিভারি ঠিকমতো হচ্ছে কিনা এনশিওর করব। সেই জন্য এটাকে বলা হয় স্কোপ বেসলাইন। স্কোপ বেসলাইনের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে একটু খেয়াল করেন। মেইনলি 3টা কম্পোনেন্ট থাকে। পরীক্ষা একটা সিম্পল প্রশ্ন আসে যে স্কোপ বেসলাইনের পার্ট কি কি। একটা মনে রাখতে হবে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে WBS, একটা হচ্ছে WBS ডিকশনারি। এই 3টা হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ স্কোপ বেসলাইন। কালেক্টিভলি এই 3টাকে আমরা কি বলি? স্কোপ বেসলাইন বলি, যেটা অ্যাপ্রুভড বাই কাস্টমার এবং যেটা ফ্রিজ করে ফেললাম আমরা। তার সাথে আমরা এখন এক্সিকিউশনে গিয়ে কম্পেয়ার করব যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা। এখন এখানে একটু আরেকটু ডিটেইল দেখানো হয়েছে, আমরা পরের স্লাইডে দেখব যে স্কোপ বেসলাইনের সাথে PM স্টুডেন্ট ম্যানুয়াল একটু আরেকটু বেশি বলছে। সেটা হচ্ছে যে দেখেন প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, WBS, ওয়ার্ক প্যাকেজ, প্ল্যানিং প্যাকেজ এন্ড WBS ডিকশনারি। একই কথা কিন্তু, তাই না? এখানে WBS কে আরো ব্রেকডাউন করে ওয়ার্ক প্যাকেজ বলছে আর কি, কারণ WBS এর নিচে ওয়ার্ক প্যাকেজ থাকে। আর প্ল্যানিং প্যাকেজ যেটা আমরা এখনো প্ল্যান করতে পারি নাই। সো সবগুলোই কিন্তু আসলে কি WBS এর পার্ট আসলে, তাই না? বিএসএর মধ্যে হ্যাঁ, সো আসলে 5টা বলছে, ফলে আপনি একটু খেয়াল রাখেন। আসলে মেইনলি ওই 3টা, কিন্তু ওরা একটু এই দুইটাকে অ্যাড করছে আর কি, ওয়ার্ক প্যাকেজ এবং প্ল্যানিং প্যাকেজ। সো এটা কোনো নাথিং রং উইথ দিস, কিন্তু PM বকে আসলে 3টা বলা ছিল। সো আমার মনে হয় যদি পরীক্ষা আসে তাহলে এই 5টার কথা একটু খেয়াল রাখেন, 3টা না বলে, যেহেতু 3টা বলে নাই এবার, কিন্তু আসলে 3টা ইন্ডিকেট করছে আসলে। তাহলে আমরা যে প্রসেসটা এতক্ষণ দেখলাম WBS, সেটা কি করা হয় দেখেন। আমরা কি কি ইনপুট ইউজ করছি? মেইনলি ইনপুটটা ইউজ করছি স্কোপ স্টেটমেন্ট। আর আমরা স্কোপ অ্যাজ এ প্ল্যান এবং রিকমেন্ড ডকুমেন্টেশন অ্যাজ এ প্ল্যানিং গাইডলাইন হিসেবে ইউজ করছি এবং EF এবং OP ইউজ করছি। অর্গানাইজেশনের কোনো গাইডলাইন আছে কিনা, এক্সটার্নাল কোনো ফ্যাক্টরস আছে কিনা। তারপর আমরা মেইন যে টুলটা ইউজ করছি সেটা কি? ডিকম্পোজিশন করা এবং এক্সপার্ট জাজমেন্ট ইউজ করা, ঠিক আছে? আর ফাইনালি আমরা ডকুমেন্ট করছি স্কোপ বেসলাইনটা। সেই হচ্ছে ইনপুটস, এই দুইটা হচ্ছে টুলস, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে আউটপুট। এখানে দেখেন ইনপুটস নোট অন ওয়ার্ক প্রোডাক্টস দ্যাট মাইট বি ডেলিভার্ড ইনক্রিমেন্টালি। যদি আপনি এরকম ইনক্রিমেন্টাল ইউজ করেন, করতে পারেন না, যেহেতু আমরা এখন অ্যাজেল অনেক কিছু শিখছি, আমরা ইচ্ছা করে ইটারেটিভ ইনক্রিমেন্টাল ইউজ করতে পারি। যদি এরকম হয় যে কোনো প্রোডাক্ট আপনি ইনক্রিমেন্টাল ডেলিভারি দিবেন, তাহলে সেটা আপনার তখন আপনার স্কোপ বেসলাইনের মধ্যে বলা থাকবে আর কি।
আচ্ছা, এখানে দেখেন আমরা অ্যাজাইল নিয়ে একটু কথা বলতেছি। অ্যাজাইলে ঘটনাটা কিভাবে ঘটে মনে আছে? আচ্ছা, 4টা স্লাইড আছে, আমরা শেষ করতে হবে আজকে। আমরা এটা কিন্তু আলোচনা করছিলাম যে অ্যাজাইলে সমস্ত রিকোয়ারমেন্ট গ্যাদার করা হয় প্রোডাক্ট ব্যাকলগে, রাইট? প্রোডাক্ট ব্যাকলগ। হ্যাঁ, এবং প্রোডাক্ট ব্যাকলগের প্রতিটা ওয়ার্ক আইটেমকে আমরা বলি পিবিআই। এটা আপনি একটু মনে রাখেন, প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস। এই যে আমরা এরকম সফটওয়্যার ছবি দেখাচ্ছি বারবার, এই যে প্রতিটা এটাকে একটা হচ্ছে পিবিআই। হ্যাঁ, প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, আর প্রতিটা আইটেমকে আমরা বলতেছি পিবিআই। পিবিআই সিম্পল ফিচার হতে পারে, ওয়ার্ক আইটেম হতে পারে, কিংবা ইউজার স্টোরি হতে পারে। ঠিক আছে, কালেকশন অফ ইউজার স্টোরি বা কালেকশন অফ ফিচার্স, সেটা হচ্ছে আমাদের পিবিআই। সেম মানে জেনেরিক ওয়ার্ড হচ্ছে পিবিআই। সেটা স্টোরি হতে পারে, ফিচার হতে পারে, এনিথিং। বা এপিক হতে পারে, সামিরা ইউজ করছিল এপিক। এপিক হতে পারে, এপিক মানে আরো বড়, যেটাকে ভেঙে আরো ছোট ফিচার বানাতে হবে, তারপরে হয়তো আরো আমরা স্টোরিতে যাব। আর ইটারেশন ব্যাকলগ মনে আছে? ইটারেশন মানে হচ্ছে ইটারেশনের শুরুতে আমরা প্রোডাক্ট ব্যাকলগ থেকে নিয়ে এই পার্টিকুলার ইটারেশনে যে 3টা বা 4টা আইটেম আমরা ডেলিভারি দেব, সেই সাবসেটটাকে বলা হচ্ছে ইটারেশন ব্যাকলগ। সো তার মানে অ্যাজাইলে রিকোয়ারমেন্ট কালেক্ট করা হয়ে যে ডকুমেন্টটা লেখা হয়, সেটা একটাই ডকুমেন্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, সেই আর্টিফ্যাক্টসটা। আর আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কি দেখলাম? প্রথমে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন রাখা হয়, তারপর স্কোপ স্টেটমেন্ট তৈরি করা হয়, তারপর ডাব্লিউবিএস তৈরি করা হয়। আর এখানে কি করা হয়? সমস্ত রিকোয়ারমেন্ট একটা ডকুমেন্টে রাখা হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। আর ইটারেশনে রাখা হয়, যখন ইটারেশনে ওখান থেকে নিয়ে আপনি কাজ করবেন। সো এটা হচ্ছে অ্যাজাইল অ্যাপ্রোচ। এটা অ্যাজাইল থেকে আসছে, খেয়াল রাখবেন একটু। এতক্ষণ আমরা যেটুকু আলোচনা করছিলাম ওটা ট্রেডিশনাল আলোচনা। আর আমরা ওই যে পিবিআই বলতেছি, এটা আসলে আমরা ইউজার স্টোরি আকারে রাখি। এটা নিয়ে আমরা কথা বলছি, তাই না? ইউজার স্টোরি কিরকম হয়, স্যাম্পল কি, এটাও নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, ইউজার স্টোরিজ। এবার দেখেন এই ফিগারটা খুব চমৎকার ফিগার, এটা পিএমবকে শিডিউল চ্যাপ্টারে আছে। আমি এটা আপনাদেরকে তো মুখে মুখে অনেকবার বলছি এবং মাঝে মাঝে ড্র করছি। যেমন আমি বলছি না যে আগে আসলে অ্যাজাইলে কি করা হয়, যে আগে ভিশন তৈরি করা হয়, প্রোডাক্ট ভিশন। তারপর আমরা কি করি, রোড ম্যাপ তৈরি করি। তারপর আমরা রিলিজ তৈরি করি, কি কি রিলিজ হবে এই রোড ম্যাপে। তারপরে আমরা কি করি, ইটারেশন প্ল্যান করি, যে এই ইটারেশনে কি কি রিলিজের কি কি ফিচার ডেলিভারি দেব। তারপরে ইটারেশনের ভিতরে গিয়ে আমরা ইউজার স্টোরি আইডেন্টিফাই করি, যে কোন কোন 3টা বা 4টা ইউজার স্টোরি আমরা দেবো। ইউজার স্টোরিকে আমরা ব্রেকডাউন করে টাস্ক তৈরি করি। বুঝতে পারছেন? একটু খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু। প্রোডাক্ট ভিশন, তারপরে রোড ম্যাপ, তারপরে রিলিজ, তারপর হচ্ছে কি একটা রিলিজের আন্ডারে অনেকগুলো ইটারেশন থাকে, ইটারেশনের আন্ডারে অনেকগুলো ইউজার স্টোরি থাকে, ইউজার স্টোরি আন্ডারে টাস্ক থাকে। আর আমরা যদি ট্রেডিশনাল প্রজেক্টে কি দেখলাম, প্রজেক্ট, তার আন্ডারে কি ডাব্লিউবিএস, তার নিচে কি ওয়ার্ক প্যাকেজ, তার নিচে কি টাস্ক। খেয়াল করছেন? দুইটা কিন্তু আসলে একই জিনিস, আমরা যদি পাশাপাশি রাখি, তাই না? একইভাবে আসলে ব্রেকডাউনটা হচ্ছে। সো মানে নাথিং নিউ, কিন্তু ওখানে আসলে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচ। এই যে দেখেন এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে আমাদের প্রোডাক্ট ভিশন ড্রাইভস প্রোডাক্ট রোডম্যাপ। হ্যাঁ, আমরা প্রোডাক্ট রোডম্যাপ তৈরি করব। সেই প্রোডাক্ট রোডম্যাপের মধ্যে কি থাকবে, যে আমরা রোডম্যাপ মানে কি আসলে কোন ইয়ারে বা কোন কোয়ার্টারে বা কতদিন পর পর আমরা বড় একটা চাঙ্ক অফ ফিচার্স ডেলিভারি দেব। সো আমরা ভিশন থেকে রোডম্যাপ সেট করি, সেই রোডম্যাপ থেকে আমরা রিলিজ বের করি, যে আমরা তাহলে এই কোয়ার্টারে কয়টা রিলিজ দিচ্ছি, বা একটাও রিলিজ হতে পারে, যে আমরা কোয়ার্টারে সে একটা রিলিজ দেবো, কোয়ার্টার 1-এ রিলিজ 1 হবে, কোয়ার্টার 2-তে সে রিলিজ 2 হবে, বা কোয়ার্টার 2-তে 2টা রিলিজ হবে। এখন এই রিলিজ 1-কে আমরা কি করতেছি, একটা রিলিজের মধ্যে এই রিলিজটা মানে কি, তার মানে এই রিলিজে অবশ্যই ইয়া থাকবে, মানে বড় চাঙ্ক, মানে একটা ইনক্রিমেন্ট থাকবে, সিম্পলি বলি ইনক্রিমেন্ট থাকবে। সেই ইনক্রিমেন্টটাকে ডেলিভারি দেওয়ার জন্য এখানে আইডেন্টিফাই করা হচ্ছে যে ইটারেশন 0 থেকে n পর্যন্ত ইটারেশন লাগবে এই রিলিজটাকে ডেলিভারি দেওয়ার জন্য। বুঝতে পারছি? সো কালেকশন অফ ইটারেশন হচ্ছে রিলিজ প্ল্যান। আবার একটা ইটারেশনকে আমরা যদি ব্রেকডাউন করি, কি থাকে, বিভিন্ন ফিচার থাকে, রাইট? যে ইটারেশনে আমরা কি কি ফিচার ডেলিভারি দেব, এবং একটা ফিচারকে আমরা আসলে ইউজার স্টোরি দিয়ে প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে ফিচার এ কে 2টা ইউজার স্টোরি দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, ওই যে আমরা যেভাবে লিখি আর কি। হ্যাঁ, অ্যাজ এ ইউজার আই ওয়ান্ট টু ডু দিস সো দ্যাট আই ক্যান গেট দিস বেনিফিট। সো 2টা ইউজার স্টোরি ফিচার এর জন্য হয়েছে, আর ফিচার বি সি ডির জন্য প্রতিটার জন্য একটা করে ইউজার স্টোরি। এখন আমরা দেখেন ইউজার স্টোরিকে আবার যখন আমরা ইটারেশন প্ল্যানিং করতেছি, এই কাজটা কখন করা হয়, এই যে মনে আছে তো, ইটারেশন প্ল্যানিং এ করা হয়। ফিচারের জন্য কি কি ইউজার স্টোরি লাগবে এবং ইউজার স্টোরি এস্টিমেট করা হয়
ওই যে স্টোরি পয়েন্ট দিয়ে। তারপরে কিন্তু আবার আমরা টাস্কে নিয়ে আসি কত সময় লাগবে কোন কাজটা করতে। তার মানে কি এই ইউজার স্টোরি 1 কে ডেলিভারি দেওয়ার জন্য 4টা কাজ করতে হবে। বুঝতে পারছেন? যেমন আমরা সার্ভেকে করার জন্য কয়েকটা কাজ আইডেন্টিফাই করছিলাম। সিমিলারলি কিন্তু অ্যাজ ওয়েল সেম আমরা এখন এই ইউজার স্টোরিকে ডেলিভারি দেওয়ার জন্য কি কি করতে হবে? টাস্ক এ বি সি ডি। হ্যাঁ, এবং তখন আমরা আসলে ওই যে এস্টিমেট করি কিসে, অ্যাজ ওয়েল আসলে আওয়ারে করা হয় না, মেনলি কিসের করা হয়? স্টোরি পয়েন্টে। স্টোরি পয়েন্টস। হ্যাঁ, যে এই টাস্কটা করতে আমাদের কত স্টোরি পয়েন্ট লাগবে। বা অনেক জায়গায় কিন্তু টাইমেও করা হয়, আওয়ারেও করা হয়, মানে ইউজার স্টোরিটা করা হয় স্টোরি পয়েন্টে, আবার টাস্ক আইডেন্টিফাই করার পর সেটাকে আবার আওয়ারেও করা হয়। মানে দুই ধরনের ব্যাপারই আছে আর কি। একদম লাস্টে গিয়ে আওয়ারেই হয় আসলে অনেক জায়গায়, আওয়ারে ইউজ করে, আর অনেকে আওয়ার ইউজ করে না, জাস্ট স্টোরি পয়েন্ট ইউজ করে। সো খেয়াল করেন এই বামের ইয়াগুলো একটু পড়বেন। রিলিজ প্ল্যান এস্টাবলিশ দ্য ইটারেশনস, কয়টা ইটারেশন লাগবে, ইটারেশন প্ল্যান শিডিউলস ফিচার ডেভেলপমেন্ট। তারপরে আমরা ইটারেশন প্ল্যানিং কি করি, প্রায়োরিটাইজ করি ফিচার্স। হ্যাঁ, ইউজার স্টোরি আইডেন্টিফাই করি, স্টোরি পয়েন্ট দিয়ে আইডেন্টিফাই করি, আর টাস্কে আমরা জেনারেলি আওয়ার্স দিয়ে কি করি, এই যে এখানে আবার লিখছে, হ্যাঁ আওয়ার্স দিয়ে আমরা করি। পিএমবকে আসলে এখানে আওয়ার দেওয়া আছে, 4 আওয়ার 3 আওয়ার্স 2 আওয়ার্স লাগবে এরকম দেওয়া আছে। সো আমরা টাস্কে আওয়ার দিয়ে প্রেজেন্ট করি, আর ইউজার স্টোরিকে আমরা স্টোরি পয়েন্ট দিয়ে প্রেজেন্ট করি। ঠিক আছে? সো এইটা, এই টিপটা ভুল হতে পারে আমার কাছে মনে হচ্ছে, এই টিপটা আসলে যাবে এখানে ইউজার স্টোরির সাথে। আর এই যে আওয়ার, এই যে আওয়ার এটা হবে এখানে। এটা পিএমবকের একটা চ্যাপ্টার নাম্বার 7 এ এই ফিগারটা আছে। ঠিক আছে? 7 না 6 এ, আমি পরে বলে দেবো যে কোন ফিগারটা, এটা স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে চ্যাপ্টার নাম্বার 6 এ, সেটা একটু দেখে নেবেন, তাহলে কারেকশনটা হবে। এখানে মনে হচ্ছে যে এই তিন চিহ্নটা এখানে যাবে, আর এইটা আসলে আওয়ার থেকে হবে, এটা আওয়ার হবে। কনসেপ্টটা বুঝতে পারছি তো আমরা, না যে কিভাবে ব্রেকডাউনটা হয়? ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে লাস্ট আমাদের স্লাইড। আমরা ডেফিনেশন অফ ডান ইউজ করি, স্পেশালি অ্যাজাইলে। ডেফিনেশন অফ রেডি ইউজ করি কখন মনে আছে? যখন আমরা ইটারেশন প্ল্যানিং শেষ করে আমরা রেডি হয়ে যাই টিম, যে হ্যাঁ আমরা এখন যে যত ধরনের তথ্য লাগবে, ইনফরমেশন লাগবে, তারপর এস্টিমেশন, প্ল্যানিং, তারপর ব্রেকডাউন সব আমাদের হয়ে গেছে। এখন আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করে ফেলছি, ডেফিনেশন অফ ডান আইডেন্টিফাই করে ফেলছি। দ্যাট মিন্স নাও উই আর রেডি টু গো, রেডি টু স্টার্ট ডেভেলপিং, এক্সিকিউটিং। সেটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি। ঠিক আছে? আর এই দুটো আমরা আগেও পড়ছি। ইটারেশন রিভিউ তো মনে আছে যে আমরা শেষে গিয়ে আবার কাস্টমারের সাথে ফিডব্যাক নেব। ভেরিয়েন্স অ্যানালাইসিস, ভেরিয়েন্স অ্যানালাইসিস মানে কি? আমরা যে স্কোপটা ফিক্স করলাম তার থেকে ভেরিয়েন্স হচ্ছে কিনা, বুঝতে পারছি, সেটাকে অ্যানালাইসিস করা। আর ট্রেন্ড অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস মানে কি? এই দুটোর মধ্যে কি পার্থক্য বলতে পারবেন? ভেরিয়েন্স অ্যানালাইসিস আর ট্রেন্ড অ্যানালাইসিস পার্থক্য কি? ভেরিয়েন্স অ্যানালাইসিস বলতে কাস্টমারের এক্সপেকটেশন ভার্সেস আমার হচ্ছে ডেলিভার যেগুলো আছে এটার মধ্যে ভেরিয়েন্স কি আসছে। ট্রেন্ড অ্যানালাইসিস বলতে যে আমি হয়তো কিছু একটা রিলিজ করছি, বাট সামনে কি আসবে বা এটা থেকে আমি কতটুকু পিছিয়ে আছি, বা আমি সামনে কি প্ল্যানিং করবো, সামনে ট্রেন্ড কি আসবে, এরকম কিছু একটা। হ্যাঁ, ভেরিয়েন্স অ্যানালাইসিস তাহলে যেখানে বলা আছে বেসলাইনের সাথে অ্যাকচুয়ালের হ্যাঁ পারফরম্যান্সের কি অবস্থা, সেটা হচ্ছে ভেরিয়েন্স, তাই না? আর ট্রেন্ড অ্যানালাইসিসটা হচ্ছে, ভেরিয়েন্স অ্যানালাইসিসটা এট এনি টাইম আমরা করতে পারি, যা 2 সপ্তাহ পরে দেখলাম যে এই সপ্তাহে ভেরিয়েন্স কিরকম হয়েছে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে স্কেলার ইনফরমেশন দিচ্ছে, মানে ফিক্স ইনফরমেশন যেটা অলরেডি ঘটে গেছে। ঠিক আছে? ট্রেন্ড অ্যানালাইসিস কি? ট্রেন্ড অ্যানালাইসিস মানে আপনি ট্রেন্ডটা দেখেন, যে 2 সপ্তাহ যদি আমরা ট্রেন্ড দেখি যে এটা 1 উইক 2 উইকস, আমাদের ভেরিয়েন্সটা শুরুর দিকে বেশি ছিল, তারপর ধীরে ধীরে কমতেছে, দ্যাট মিনস গুড। আর যদি ট্রেন্ডটা এরকম দেখেন যে মানে খালি বাড়তেছে আর বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তার মানে কি? তার মানে কি এই ট্রেন্ড থেকে বুঝতেছি যে দ্য টিম ইজ নট ইন এ গুড শেপ, বা আমাদের কোনো একটা গ্যাপ আছে যার কারণে এই ঘটনাটা ঘটতেছে। যদি এটা কমে কমে স্মুথ হয়ে যাইতো তাহলে বুঝতাম যে আমাদের ট্রেন্ডটা ভালো। সো ট্রেন্ড অ্যানালাইসিস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফিউচারকে দেখার জন্য, যে কি হতে যাচ্ছে ফিউচারে আসলে আসলে, এবং আমরা কিরকম করতেছি। এটাকে আসলে আমরা রান চার্ট বলি অনেক সময়, তাই না? এক্সেলের রান চার্ট বলি, শান্ত রান চার্ট বলি আমরা। আমরা দেখতেছি যে আসলে ট্রেন্ডটা কি, যেটা আমাদেরকে ফিউচারে যে কোনো অ্যাকশন নিতে আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের টুলস এন্ড টেকনিকস ফর ভেরিফাইং স্কোপ। ভেরিফাই স্কোপ নামে একটা ইয়ে আছে, পিএমবকে একটা প্রসেস আছে, সেটার নাম হচ্ছে
কন্ট্রোল স্কোপ, ঠিক আছে, কন্ট্রোল স্কোপ এবং ভ্যালিডেট স্কোপ, এই দুইটাকে আমরা বলতেছি ভেরিফাইং স্কোপ। সো পুরো কিন্তু স্কোপ চ্যাপ্টারটা এখানে আমরা কভার করলাম এবং দেখেন আমার 2 দিন সময় লেগে গেল, তাই না? ঠিক আছে, ক্লাস শেষ, 10:30 বেজে গেছে। আজকে ভাই অনেক কিছু পড়া হয়েছে। হ্যাঁ, ভালো ছিল ভাইয়া, মানে টের পাওয়া যায়নি সময় চলে গেছে। ঠিক আছে, আমাদের আসলে আজকে অনেক সময় নিলাম, তো এরপরে আসলে কস্ট, কারণ আমি বেশি বেসিক ডিসকাশনটা করে ফেলছি, কস্ট এবং শিডিউলে আমরা অনেক দ্রুত আগাতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ সবাইকে। ভাইয়া রেকর্ডিংটা ভাইয়া। কালকে